হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আজকে আমরা করতে চলেছি আমাদের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনায় লাস্ট লেকচার। আজকে যা পড়ানো হবে সেই পার্ট থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদের যে কোনো পরীক্ষার প্রশ্নে আসবেই আসবে। তো খুব ইম্পর্ট্যান্ট একটা লেকচার আজকে হতে চলেছে। লেকচার শুরু করার আগে বলে দিই যে আমাদের এই লেকচারের যে পিডিএফ নোট সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এই টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা ফ্রি অফ কস্ট পিডিএফটা ডাউনলোড করে পড়তে পারো। সাথে সাথে আমি কিন্তু প্রত্যেক লেকচার ওয়াইজ একটা করে ডেইলি কোশ্চেন প্র্যাকটিসের শিট দিই, সেটাও কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। দেখা যাক আজকের আমাদের টপিকটা কি। আজকের টপিকটা হচ্ছে আমাদের শক্তির যথাযথ ব্যবহার। এই টপিক থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, যে পরীক্ষাই হোক, তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন হোক অথবা টেস্ট পরীক্ষা হোক অথবা আমাদের মাধ্যমিক পরীক্ষা হোক। তো আমাদের টপিক শুরু করার আগে একটা বেসিক কোয়েশ্চেন আমি জিজ্ঞাসা করতে চাই। কি আমাদের পৃথিবীকে চালায়? আমাদের পৃথিবীতে আমরা এখন বর্তমান সভ্যতাতে ল্যাপটপে নিয়ে ক্লাস করছি, ফোনের মধ্যে এই ক্লাসটা দেখছো, তোমার বাড়িতে টিভি চলছে, তুমি তোমার বাড়িতে আলো জ্বলছে, তাহলে এগুলো কিভাবে চলছে? চলছে কোনো না কোনো শক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? কোনো না কোনো শক্তির মাধ্যমে বা এনার্জির মাধ্যমে। আবার আমরা জানি যে শক্তি সবসময় এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। তো প্রশ্ন হচ্ছে যে এই শক্তির মূল উৎসটা কি? শক্তি তৈরি হচ্ছে কোত্থেকে? কোথাও না কোথাও থেকে তো নিশ্চয়ই এই শক্তিটা আমরা তৈরি করছি, যেটাকে আমরা ব্যবহার করে আমাদের এই দুনিয়াটাকে চালাচ্ছি বর্তমান ভাবে, তাই তো? তাহলে সেটারই কিন্তু একটা অন্যতম মূল উৎস কি? আমাদের জ্বালানি। তাহলে সবার প্রথমে আমাদেরকে পড়তে হবে যে জ্বালানি কি জিনিস, তাই তো? তাহলে জ্বালানি কি? জ্বালানি হলো এমন একটা পদার্থ যাকে জ্বালিয়ে আমরা একটা শক্তি পাই, যেটা কি আমাদের তাপ শক্তি, আলোক শক্তি। তো আমরা জ্বালানির সংজ্ঞা যদি জিজ্ঞাসা করে তাহলে কি বলবো? যে সকল পদার্থ বাতাস বা অক্সিজেনে পোড়ালে প্রচুর পরিমাণে তাপ তৈরি হয় তাকে আমরা বলি জ্বালানি। তাহলে তাপ কি? তাপ হচ্ছে এক প্রকারের শক্তি। কিন্তু এখানে একটা মেন প্রশ্ন আমাদের মাথায় আসবে যে বাতাস বা অক্সিজেনে পোড়ালে কেন বললাম? ঠিক আছে? দেখো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন বলছি না এই যে পোড়াচ্ছি, তার মানে কি আমি দহনের কথা বলছি, ঠিক আছে? ভালো ভাষায় আমরা পোড়ানোকে কি বলি? দহন বলে থাকি। তা দহন বা কম্বাসশন এমন একটা পদ্ধতি যেখানে কিন্তু আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়। তাহলে সাধারণ দহন প্রক্রিয়া কিন্তু অক্সিজেন ছাড়া সম্ভব হয় না। কারুর যদি বলছি যে আমি এর দহন করাচ্ছি, তার মানে নিশ্চয়ই আমি তার অক্সিজেনের সাথে বিক্রিয়া করাচ্ছি। ঠিক আছে? এবারে প্রশ্ন হচ্ছে তাহলে কি এর কোনো ব্যতিক্রম নেই যে অক্সিজেন ছাড়া কি কখনোই আমাদের তাপ তৈরি করতে পারবো না আমরা? না, সেটা নয়। এর ব্যতিক্রম রয়েছে। কোথায়? থার্মাইট বিক্রিয়া বা রকেট ফুয়েলে আমরা কিন্তু অক্সিজেন ছাড়াও অন্যান্য অক্সিডাইজার দিয়ে তাপ তৈরি করতে পারি। কিন্তু ইন জেনারেল আমাদের যদি কখনো তাপ তৈরি করতে হয় তাহলে আমাদের কি লাগবে? দহন করার সময় অক্সিজেনের প্রয়োজন হবে। বোঝা গেল? তাহলে জ্বালানির সংজ্ঞা মিটলো। এবার আমাকে একটা কথার উত্তর দাও। আমাদের, তোমরা জানো যে প্রি হিস্টোরিক এরাতে ডাইনোসরের আমলে বিভিন্ন যে আমাদের গাছপালা পশু পাখি তারা সবাই কি মারা গেছিল, তারা মাটির তলায় চাপা পড়ে গেল। তা আজ লক্ষ লক্ষ বছর পেরিয়ে গেছে। এই লক্ষ লক্ষ বছর পর ওই চাপা পড়ে থাকা উদ্ভিদ প্রাণী তাদের কি হলো? তাদের যে দেহাবশেষ ছিল যেগুলো মাটির তলায় চাপা পড়েছিল সেগুলো কি হলো? সেগুলোই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের একটা জ্বালানি তৈরি করেছে। কি বললাম? যে এই মাটির তলায় এরা যে চাপা পড়ে গেছিল, সেই চাপা পড়ে যাওয়ার ফলে তাপ এবং চাপের প্রভাবে তারা কিন্তু পরিবর্তন হয়ে জ্বালানি তৈরি করেছে। যেহেতু তারা এরকম মাটির তলায় চাপা পড়ে গেছিল, তাই মাটির তলায় চাপা পড়ে যাওয়া উদ্ভিদের দেহাবশেষ, প্রাণীর দেহাবশেষকে আমরা কি বলি? জীবাশ্ম। তাই এদের থেকে যে জ্বালানি তৈরি হয় তাকে আমরা কি বলি? জীবাশ্ম জ্বালানি। তাহলে আমাদের নেক্সট টপিক কি? আমাদের জীবাশ্ম জ্বালানি। আর বর্তমান সময়ে আমাদের জীবাশ্ম জ্বালানিই কিন্তু আমাদের মূল উৎস, যেখান থেকে কিন্তু আমরা আমাদের সমস্ত যে শক্তির ভান্ডার সেটাকে তৈরি করছি। ঠিক আছে? এটাই কিন্তু আমাদের আজকের গল্পের মূল হিরো বা ভিলেন। কেন আমি হিরো বলছি, কেন ভিলেন বলছি, এটা একটু পরেই বুঝতে পারবে। ঠিক আছে? দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই জীবাশ্ম জ্বালানি সেটা কি? আমি আগে সংজ্ঞাটা বলে দিই যে লক্ষ লক্ষ বছর আগে আমাদের পৃথিবীতে মৃত উদ্ভিদ ও প্রাণীর অবশেষ ভূগর্ভে চাপ ও তাপের প্রভাবে রূপান্তরিত হয়ে যে জ্বালানি তৈরি করে তাকে আমরা কি বলি? জীবাশ্ম জ্বালানি। যেরকম কি আমাদের কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। ঠিক আছে? এইবার কেন আমি হিরো বললাম? কারণ এর থেকেই কিন্তু আমরা মূলত আমাদের শক্তিগুলো তৈরি করছি। শক্তির দ্বারা আমরা কি আমাদের সভ্যতা এগিয়ে নিয়ে যেতে পারছি। ঠিক আছে? কিন্তু ভিলেন কেন বলছি? কারণ এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারের কারণেই কিন্তু আমাদের পৃথিবীতে বিভিন্ন দূষণের সৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু আমাদের ধীরে ধীরে পৃথিবী পলিউটেড হয়ে যাচ্ছে এবং আমরা নানাবিধ রোগের সম্মুখীন হচ্ছি। ঠিক আছে? উপরন্তু এর কিন্তু আমাদের যে ভান্ডার সেটা সীমিত। তাই কি বেশি যদি আমরা এটার ক্ষয় করতে থাকি তাহলে কিন্তু একটা সময় এটা নিঃশেষ হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই আমাদেরকে এর বিকল্প ভাবতে হবে। সেই সমস্ত আলোচনা নিয়েই কিন্তু আমাদের এই চ্যাপ্টার। বোঝা গেল? তাহলে এবার একটা জিনিসে মুভ অন করি যে আমাদের কে জীবাশ্ম জ্বালানি আর কে জীবাশ্ম জ্বালানি নয়। ঠিক আছে? দেখো ব্যাপারটা হচ্ছে যে এই পার্ট থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন দেয়। কিরকম কোয়েশ্চেন দেয়? ৪ টে অপশন দিয়ে দেবে, দিয়ে বলবে যে নিম্নলিখিত কোনটি একটি জীবাশ্ম জ্বালানি, অথবা বলতে পারে নিম্নলিখিত কোনটি একটি জীবাশ্ম জ্বালানি নয়। তাহলে তার জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে আমি কোনগুলোকে জীবাশ্ম জ্বালানি বলবো আর কোনগুলোকে জীবাশ্ম জ্বালানি বলবো না। তাহলে জীবাশ্ম জ্বালানি কারা? যেরকম আমাদের কয়লা, পেট্রোলিয়াম, ক্রুড অয়েল, প্রাকৃতিক গ্যাস, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি, সিএনজি,
ফুয়েল অয়েল, বিটুমেন, এগুলো হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি। আর কারা জীবাশ্ম জ্বালানি নয়, সেগুলো হচ্ছে আমাদের বায়োগ্যাস, ইথানল, বায়োফুয়েল, হাইড্রোজেন গ্যাস, কাঠ, চারকোল, সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ শক্তি, এই সকল ক্ষেত্রেও কিন্তু আমি শক্তি তৈরি করতে পারি, কিন্তু এরা কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। অর্থাৎ লক্ষ লক্ষ বছর আগে আমি যে জিনিসটা বোঝালাম যে বিভিন্ন উদ্ভিদ প্রাণী চাপা পড়ে তাদের দেহাবশেষ তাপ ও চাপের প্রভাবে পরিণত হয়ে আমাদের জীবাশ্ম জ্বালানি তৈরি হয়েছে, সেই পদ্ধতিতে কিন্তু এরা তৈরি হয়নি, এদের উৎস অন্য, যেগুলো আমরা ধীরে ধীরে পড়বো একটু পরেই। ঠিক আছে? তাহলে এবার একটা প্রশ্ন আসছে আমাদের মাথায়, যে আমাদের কাছে এত রকমের জ্বালানি রয়েছে, তাহলে কোন জ্বালানিটা বেশি ভালো আর কোন জ্বালানি কম ভালো, সেটা তো আমাদেরকে ভাবতে হবে। সেই বুঝেই তো আমি বিভিন্ন কার্য বিশেষে আমাদের কি জ্বালানি সিলেক্ট করব। তাহলে তার জন্যই কিন্তু আমাদের আসছে জ্বালানির একটা মানদণ্ড, যেটাকে আমরা বলে থাকি তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু। কি বলি? তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু বা ক্যালোরি মূল্য। ঠিক আছে? আচ্ছা, একটা কমন সেন্সের কথা বল। ধরো তোমার কাছে দুটো জ্বালানি আছে। একটা জ্বালানিকে যদি আমি 1 কেজি পোড়াই, তাহলে আমি 500 কিলো জুল তাপ পাই। কি বললাম? যে একটা জ্বালানি থেকে আমি 500 কিলো জুল তাপ পাই। আর একটা জ্বালানি আছে, সেই জ্বালানিটাকে পুড়িয়ে আমি 200 কিলো জুল তাপ পাই। ধরে নাও প্রথম জ্বালানিটা আমাদের এ, দ্বিতীয় জ্বালানিটা আমাদের বি। তাহলে বলো তো কোন জ্বালানিটা আমাদের বেশি ভালো, এ নাকি বি? তুমি একটা কমন সেন্স লাগালেই তুমি বলতে পারবে যে নিশ্চয়ই আমাদের অপশন এ হচ্ছে বেশি ভালো জ্বালানি। কেন? কারণ আমি 1 কেজি পুড়িয়ে বেশি তাপ পাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের তাপন মূল্য। তাহলে তাপন মূল্য কি? তাপন মূল্য আমাকে বলছে যে আমি 1 কেজি পুড়িয়ে কতটা তাপ পাবো, সেটাই হচ্ছে তার তাপন মূল্য। তাহলে আমি যত বেশি তাপ পাবো তত ভালো হবে। অর্থাৎ কি, যার তাপন মূল্য বেশি সে বেশি ভালো জ্বালানি, তাই তো? তাহলে তাপন মূল্যের আমি সংজ্ঞা কি বলবো? যে একক ভরের কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি তৈরি হয় তাকেই আমরা বলি তাপন মূল্য বা ক্যালোরিফিক মূল্য। একক ভর বলতে 1 কেজি। আর যত আমাদের পরিমাণ তাপ শক্তি তৈরি হবে তাকেই আমি কি বলবো? তার তাপন মূল্য। ঠিক আছে? তাহলে এখান থেকে আমাকে একটা কোয়েশ্চেন করে বলো। আমি বলছি যে আমার কাছে একটা 5 কেজি জ্বালানি রয়েছে। তো 5 কেজি জ্বালানি পুড়িয়ে আমি 500 কিলো জুল তাপ পাচ্ছি। তাহলে আমার জ্বালানির তাপন মূল্য কত? তাহলে আমি কি বলবো? সিম্পলি বলবো যে আমি 5 কেজি যদি জ্বালানির সম্পূর্ণ দহন করি, তাহলে আমি পাই 500 কিলো জুল তাপ। তাই তো? এবার জ্বালানির তাপন মূল্য বার করতে গেলে কি করতে হবে আমাকে? 1 কেজির জন্য বার করতে হবে। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে আমি বলতে পারি যে 1 কেজি তাহলে আমি যদি সম্পূর্ণ দহন করি, তাহলে নিশ্চয়ই পাবো 500 ডিভাইডেড বাই 5 ঐকিক নিয়ম করে এত কিলো জুল তাপ। অর্থাৎ কত পাচ্ছি আমি? 100 কিলো জুল তাপ পাচ্ছি। তার মানে আমার যে তাপন মূল্য, জ্বালানির তাপন মূল্য তাহলে কত হবে? জ্বালানি তাপন মূল্য হবে 100 কিলো জুল পার কেজি। এই পার কেজি লেখার অর্থ কি? যে 1 কেজি পুড়িয়ে আমি এতটা তাপ পাচ্ছি। বোঝা গেল? তার মানে আগে কি থাকছে? আগে থাকছে আমাদের তাপের একক, এবং আমাদের এই যে ভাগে থাকছে কি? ভাগে থাকছে আমাদের ভরের একক। বোঝা গেল তাহলে আমার কনসেপ্টটা? এইবার এই তাপন মূল্য কার সর্বাধিক হয়? সব থেকে বেশি হয় কিন্তু আমাদের হাইড্রোজেন গ্যাসের। তার মানে হাইড্রোজেন গ্যাস কিন্তু আমাদের সর্বোত্তম জ্বালানি, অর্থাৎ সব থেকে ভালো জ্বালানি। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমাকে জিজ্ঞাসা করে যে কয়লার তাপন মূল্য 27,500 কিলো জুল পার কেজি, এর অর্থ কি? তাহলে আমি কি বলবো? যে 1 কেজি কয়লা পুড়িয়ে এত কিলো জুল তাপ পাওয়া যায়। তার মানে এটাই হচ্ছে আমাদের কি এর অর্থ? 1 কেজি কয়লা পোড়ালে এত কিলো জুল তাপ পাওয়া যায়। ভেরি সিম্পল। ঠিক আছে? এরকম ভাবেই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবার একটা কথায় আসি। আমাদেরকে বলছে যে তাপন মূল্যের একক কি? দেখো আমি এক্ষুনি এখানেই ডিরাইভ করলাম। কি ডিরাইভ করলাম? যে আমাদের তাপন মূল্যের একক হচ্ছে আমাদের তাপের একক। তাপ কি? এক প্রকার শক্তির একক। তাহলে তাপ কি? এক প্রকার শক্তির একক। ডিভাইডেড বাই আমার কি থাকবে? ভরের একক। তাই তো? তাহলে আমাদের তাপের এসআই একক কি? তাপের এসআই একক হচ্ছে আমাদের জুল। এবং আমাদের ভরের এসআই একক কি? ভরের এসআই একক হচ্ছে আমাদের কেজি। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কি? আমাদের তাপন মূল্যের একক। আবার যদি আমি সিজিএস একক বলি, তাহলে তাপের সিজিএস একক কি? আমাদের ক্যালোরি। এবং আমাদের ভরের একক কি হয় এই সিজিএস পদ্ধতিতে? গ্রাম। তাহলে কি হবে তখন? ক্যালোরি পার গ্রাম। তাহলে এটাই কিন্তু হবে আমাদের একক সমূহ। তাহলে এসআই একক কি হবে? জুল পার কেজি। আর সিজিএস একক কি হবে? ক্যালোরি পার গ্রাম। এছাড়া আমি অন্য কিছুও বলতে পারি। ওপরে তো আমাদের কি রাখতে হবে? শক্তির একক। তাহলে আমি রাখলাম কিলো জুল বা কিলো ক্যালোরি, এরকম আমার ইচ্ছা মতো আমি রাখলাম। ডিভাইডেড বাই ভরের একক রাখতে হবে। তাহলে আমি কিলো জুল রাখতে পারি, আমি গ্রাম রাখতে পারি, আমার ইচ্ছা। ক্যালোরি, কিলো ক্যালোরির জায়গায় আমি কি কিলো পার গ্রাম রাখতে পারি। আমি এখানে কিলো ক্যালোরি পার কেজি রাখতে পারি, আমার ইচ্ছা। শুধু আমাকে ওপরে রাখতে হবে শক্তির একক, নিচে রাখতে হবে আমাদের ভরের একক। এবার একটা টুইস্ট আছে। দেখো আমাদের কিছু গ্যাসিয়াস জ্বালানি থাকে, যেগুলো আমাদের গ্যাসীয় জ্বালানি। ঠিক আছে? গ্যাসিয়াস ফুয়েল। তাদের জন্য আমি কি করতে পারি? তাদের জন্য আমি আবার আয়তনকে কনসিডার করতে পারি ভরের ভরের জায়গায়। এবার আয়তনের একক কি? আয়তনের একক হচ্ছে আমাদের মিটার কিউব। তাহলে কিন্তু আমি অনেক সময় এটাকে এককটা আমাদের মিটার কিউবেই বসাতে পারি, যে কিলো ক্যালোরি পার মিটার কিউব। বোঝা গেল? আমি যেরকম বলছিলাম না যে একক ভরের কোনো জ্বালানিকে সম্পূর্ণ দহন করলে কতটা তাপ পাচ্ছি, অনেক সময় আমরা গ্যাসীয় জ্বালানির ক্ষেত্রে এটা বলি যে একক আয়তন বিশিষ্ট কোনো জ্বালানিকে পোড়ালে কতটা তাপ পাচ্ছি। যার কারণে তোমাদের টেক্সট বুকে দেখবে সংজ্ঞাটা এরকম ভাবে দেওয়া আছে যে 1 কেজি কোনো জ্বালানিকে পোড়ালে, অথবা একক আয়তন কোনো গ্যাসীয় জ্বালানিকে জ্বালালে যে পরিমাণ তাপ পাওয়া যায় তাকে আমাদের তাপন মূল্য বলা হয়।
বোঝা গেল? তাহলে তোমরা পুরোটা লিখতে পারো অথবা এটা লিখলেও হয়ে যাবে, কারণ স্ট্যান্ডার্ড ওয়েটা কিন্তু এটা যে আমরা 1 কেজির জন্য মাপি ওটাকে, বা একক ভরের জন্য মাপি। ঠিক আছে? তো যাই হোক, এগুলো হচ্ছে তাহলে এদের একক। বোঝা গেল? এইবার খুব একটা ভালো কোয়েশ্চেন, মানে ভালো কোয়েশ্চেন না, ভাইটাল কোয়েশ্চেন, যে এই কোয়েশ্চেনটা দেয় কি তাপন মূল্যের ক্রম। ঠিক আছে? ভালো বলবো না, কারণ আমি পার্সোনালি এগুলোর এগেনস্টে, যে খুব বেশি মুখস্থ বিদ্যার জিনিস দিয়ে কি হবে আমার, আমি কেন মনে রাখতে যাবো কার থেকে আমি তাপন মূল্য বেশি পাই, কার থেকে আমি কম পাই? কোথাও না কোথাও নিশ্চয়ই লিস্ট থাকবে। আমি যদি কোথাও কাজও করতে যাই, সেখানে নিশ্চয়ই আমার কোনো একটা লিস্ট আনানো থাকবে, আমি সেখান থেকে দেখে নেবো। বাট যাই হোক, আমাদের এডুকেশন সিস্টেমে অনেক কিছু এরকম থাকে যেগুলো হয়তো আমাদেরকে বারবার মনে রাখতে হয়, কিন্তু মনে রাখার কোনো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভ্যালু নেই। বরং আমরা বোঝার দিকে বেশি ফোকাস করতে পারি, যে আমরা নতুন নতুন কনসেপ্ট শিখছি, কি করে সেই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করবো সেটার কথা ভাবছি। তো সেগুলো করা আই গেস বেটার। যেটা আমরা পরবর্তীকালে যখন জয়েন্ট নিটে যাই, তখন দেখতে পাই যে অনেক রকমের ইলাস্ট্রেশন আমাদেরকে করতে হচ্ছে, অনেক রকমের অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, যে জিনিসগুলো যেহেতু আমরা ক্লাস 10 অব্দি অতটা করি না, তাই জন্য আমরা কিন্তু 11-12 গিয়ে হোঁচট খাই। বুঝা গেল? কলেজ লেভেলে গেলে আরো বেশি হবে। যাই হোক, তো তাপন মূল্যের ক্রম, অর্থাৎ কার তাপন মূল্য বেশি, কার তাপন মূল্য কম। তাহলে নিশ্চয়ই যার তাপন মূল্য সব থেকে বেশি, যেমন হাইড্রোজেন, সে নিশ্চয়ই সব থেকে ভালো জ্বালানি বা সব থেকে উৎকৃষ্ট জ্বালানি। আর যার তাপন মূল্য সব থেকে কম, সে নিশ্চয়ই সব থেকে নিকৃষ্ট জ্বালানি বা সব থেকে খারাপ জ্বালানি। ঠিক আছে? তাহলে হাইড্রোজেন সব থেকে ভালো, তারপর আমাদের এলপিজি, তারপর প্রাকৃতিক গ্যাস, তারপর বিউটেন, তারপর পেট্রোল, তারপর আমাদের কেরোসিন, তারপর আমাদের ডিজেল, তারপর আমাদের বায়োগ্যাস, তারপর চারকোল, তারপর কোক, ইথানল, কয়লা, কাঠ, ঘুটে। এটা আমাদের মনে রাখতে হবে যে কার তাপন মূল্য বেশি, কার তাপন মূল্য কম। বোঝা গেল? এই লিস্টটা যদি আমরা মনে রাখি, তাহলেই কিন্তু আমাদের সমস্ত কোয়েশ্চেন হয়ে যাবে। এই পার্ট থেকে একটা কোয়েশ্চেন দেয়, কেমন কোয়েশ্চেন দেয় আমি এক্ষুনি দেখাচ্ছি। তাহলে আমি কি বলতে পারি, যে আমাদের হাইড্রোজেন, সে কিন্তু সব থেকে উত্তম জ্বালানি, এর তাপন মূল্য সব থেকে বেশি। ঠিক আছে? আচ্ছা, তোমাদের বইতে এরকম একটা লিস্ট দেওয়া থাকতে পারে। তোমাদের বইতে সম্ভবত কিলো জুল পার কেজির লিস্ট দেওয়া আছে, তাই ওখানকার ডেটা আলাদা। ঠিক আছে? ডেটা নিয়ে মারপিট করবে না, যে আর কি ডেটা একটু আলাদা আছে, এখানে 45 আছে, ওখানে 50 আছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? একটু আধটু এরকম আলাদা আলাদা হবে বিভিন্ন সোর্সের ভিত্তিতে। এই ডেটাটা রায়ন মার্টিন থেকে নিয়েছিলাম আমি। তো এই ডেটাগুলো মনে রাখতে হবে না কিন্তু, যে ঘুটের থেকে কত পাওয়া যায়, কাঠ থেকে কত পাওয়া যায়, এগুলো মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে? মনে কি রাখবো? মনে রাখবো যে আমাদের হাইড্রোজেন থেকে সব থেকে বেশি তাপন মূল্য, অর্থাৎ সব থেকে ভালো জ্বালানি। তার মানে নিশ্চয়ই যে জ্বালানির মধ্যে হাইড্রোজেনের পরিমাণ যত বেশি, তার তাপন মূল্য তত বেশি। তাহলে এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। দিস ইজ আ ভাইটাল পয়েন্ট। বোঝা গেল? এবার চলে আসি আমাদের কোয়েশ্চেনে, যে কিরকম কোয়েশ্চেন দেবে পরীক্ষায়। দেখো, আমাকে পরীক্ষায় কোয়েশ্চেন দেবে কয়লা, ডিজেল, এলপিজি এর মধ্যে কোনটি সব থেকে উৎকৃষ্ট জ্বালানি। উৎকৃষ্ট বানান কিন্তু এটা। ঠিক আছে? আমি এখানে টাইপ করতে পারছিলাম না, তাই এরকম করে দিয়েছি। আচ্ছা, তাহলে উৎকৃষ্ট জ্বালানি। উৎকৃষ্ট জ্বালানি তাহলে আমি কি করব? কয়লা, ডিজেল, এলপিজি। তাহলে আমি খুঁজি কয়লা কোথায় আছে, এই যে আমাদের কয়লা। ডিজেল কোথায় আছে, এই যে ডিজেল। আর কি? এলপিজি। তাহলে এই যে আমাদের দুজন রয়েছে, না তিনজন রয়েছে। তাহলে এদের আমি যদি ক্রমটা লিখি, তাহলে এলপিজি সবার আগে, তারপর আমাদের ডিজেল, তারপর আমাদের কি? তারপর আমাদের কয়লা। তাহলে বলো তো এদের মধ্যে থেকে সব থেকে বেশি তাপন মূল্য কার? এদের মধ্যে সব থেকে বেশি তাপন মূল্য আমাদের এলপিজির। তার মানে নিশ্চয়ই কি এলপিজি সব থেকে ভালো জ্বালানি। তাহলে কি বলবো? এটাই আমাদের সর্বাধিক উৎকৃষ্ট জ্বালানি। ঠিক আছে? এটাই কি আমাদের সর্বাধিক উৎকৃষ্ট জ্বালানি। যার তাপন মূল্য সব থেকে বেশি, সে কিন্তু সব থেকে ভালো জ্বালানি। ঠিক আছে? আচ্ছা, এইবার কোশ্চেনটা কি বলছে? এইবার কোশ্চেন বলছে আমাদের কোক, পেট্রোল, ডিজেলের মধ্যে কোনটি সব থেকে নিকৃষ্ট জ্বালানি, অর্থাৎ যার তাপন মূল্য সর্বনিম্ন। তাহলে আমি কি খুঁজবো? যে আমাদের তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু, সেটা কার সর্বনিম্ন রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি কি বলছে? আমাকে বলছে কোক, পেট্রোল, ডিজেল। তাহলে কোক কোথায়? এই যে কোক। পেট্রোল কোথায়? এই যে পেট্রোল। আর কি? ডিজেল। ডিজেল কোথায়? এই যে ডিজেল। তাহলে সব থেকে বেশি তাপন মূল্য কার? আমাদের পেট্রোলের। মানে এই তিনজনের মধ্যে। তারপর আমাদের ডিজেলের। তারপর কিন্তু আমাদের কোকের। তাহলে সর্বনিম্ন তাপন মূল্য কার? এটা আমাদের কি তাপন মূল্যের ক্রম। তাহলে সর্বনিম্ন তাপন মূল্য কার? কোকের। তাহলে সর মানে সর্বাধিক নিকৃষ্ট। এটা কেমন শুনতে লাগছে? লিখি যে সব থেকে নিকৃষ্ট। ঠিক আছে? তাহলে কি বলবো? যে সব থেকে নিকৃষ্ট জ্বালানি, সব থেকে নিকৃষ্ট জ্বালানি, সেটা কে? সেটা হচ্ছে আমাদের কোক। ঠিক আছে? তাহলে এটার উত্তর কি হবে? উত্তরটা হবে আমাদের কোক। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে কয়লা, বায়োগ্যাস, প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্যের ক্রম লেখো। কয়লা কোথায় আছে? এই যে কয়লা। তারপর কি আছে? আমাদের প্রাকৃতিক গ্যাস। তারপর কি আছে? আমাদের বায়োগ্যাস। বায়োগ্যাস কোথায়? এই যে। তাহলে এদের ক্রম কিভাবে লিখবো? সব থেকে আগে থাকবে আমাদের প্রাকৃতিক গ্যাস। তারপর কি লিখবো? তারপর লিখবো আমাদের বায়োগ্যাস। আর তারপরে কি পড়ে রইলো? তারপর পড়ে রইলো আমাদের কয়লা। তাহলে এটাই কি? তার তাপন মূল্যের ক্রম। তাহলে নিচে লিখে দেবো যে কার ক্রম, নিচে লিখে দেবো যে এটা তাপন মূল্যের ক্রম। বোঝা গেল? ব্যাস। এবার একটা কোয়েশ্চেন দিচ্ছে যে কয়লার তাপন মূল্য 29 কিলোজুল পার কেজি বলতে কি বোঝো? তাহলে আমরা বলবো যে কয়লার তাপন মূল্য 29 কিলোজুল পার কেজি বলতে বোঝা যায় যে, বোঝায় 29 কিলোজুল পার কেজি। রাফে বলছি 29 কিলোজুল পার, না গ্রাম বলেছে, তাই তো? তাহলে এত। এর মানেটা কি? এর মানে হচ্ছে পারে যেটা আছে গ্রাম, তার মানে কি 1 গ্রাম পোড়ালে এতটা তাপ পাই। এটাই হচ্ছে এর অর্থ। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে 1 গ্রাম কয়লার সম্পূর্ণ দহনে, অর্থাৎ আমি সম্পূর্ণ দহন করেছি,
ঠিক আছে, সম্পূর্ণ দহনে মোট, বা মোট বলা উচিত না, প্রায় বলবো, বা কিছুই বলার দরকার নেই, 1 গ্রাম কয়লার সম্পূর্ণ দহনে 29 কিলো জুল তাপ শক্তি পাওয়া যায়। এটা হচ্ছে এর অর্থ। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব আসবে। তাপ শক্তি পাওয়া যায়, বোঝা গেল? তাহলে জাস্ট এটুকুই বলতে হবে। নেক্সট কোশ্চেন আসা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, পেট্রোলের তাপন মূল্য এত কিলোজুল পার কেজি বলতে কি বোঝো? তাহলে আবার বলবো, 4000, না কত, 48,200, তাহলে 48,200 কিলোজুল পার কেজি রয়েছে এখানে, তাই তো? তাহলে 48,200 কিলোজুল পার কেজি, তার মানে কি 1 কেজি পোড়ালে এতটা তাপ পাই। তাহলে আমি কি বলবো, যে 1 কেজি পেট্রোলের সম্পূর্ণ দহনে, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, যে আমি সম্পূর্ণ দহন করছি, সম্পূর্ণ দহনে কত পাচ্ছি, 4000, বারবার 4000 বলছি, 48,200 আমাদের কি কিলোজুল তাপ শক্তি পাই। ঠিক আছে, বা তাপ শক্তি পাওয়া যাবে, বোঝা গেল? ব্যাস, এটাকেই ভাষায় লিখলেই হয়ে যাবে। এবার আমার একটা প্রশ্ন আসছে কি, যে একটা আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য কি, মানে কখন একটা জ্বালানিকে আমি আদর্শ জ্বালানি বলবো, সব থেকে ভালো জ্বালানি বলবো, এটা একটা আমাদের আইডিয়াল কন্ডিশন, কখনোই কিন্তু আদর্শ অবস্থা বাস্তবে পসিবল না। ঠিক আছে, আমি যদি বলি একটা আদর্শ স্টুডেন্টের গুণাবলী বলো, তাহলে আমি বলবো যে সে সবসময় পড়াশোনা করবে, সে একদম হ্যাপি থাকবে সবসময়, সে সবাইকে রেসপেক্ট করবে, সে কখনোই কোনো খারাপ কথা বলবে না, কখনো দুষ্টুমি করবে না, সমস্ত কিছু এরকম বলবো। কিন্তু কখনোই কি কেউ 100% আদর্শ হতে পারে? কখনোই না। হয়তো কেউ কোনো একটা টিচারের সামনে পার্টিকুলারলি আদর্শ বিহেভ করছে, কিন্তু বাস্তবে কি সমস্ত সময় সে আদর্শ কন্ডিশন মেনটেন করতে পারবে? কখনোই না। তার মানে আদর্শ এমন একটা অবস্থা যেটাকে আমরা কল্পনা করি যে তার সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু ম্যাচ থাকছে, কিন্তু বাস্তব অবস্থায় কিন্তু কোনো জ্বালানি বা কোনো আহ, জিনিস সে কিন্তু 100% আদর্শ হতে পারে না। শুধু আদর্শকে আমরা একটা বেঞ্চমার্ক ধরে চলি, যে কি কি ক্রাইটেরিয়া থাকলে আমরা তাকে আদর্শ মানতে পারি, তাই তো? তাহলে আদর্শ জ্বালানি হিসেবে আমি কাকে বলবো, যার উচ্চ তাপন মূল্য থাকবে, অর্থাৎ যাকে পুড়িয়ে আমি কি বেশি তাপ পাবো, তাহলে অল্প পোড়ালেই কিন্তু আমি বেশি তাপ পাবো। নেক্সট, সহজলভ্য ও নিরাপদ ব্যবহার। ঠিক আছে, নিশ্চয়ই তাকে আমার কি, মানে খুব খাটনি করে পেতে হবে না, এবং কি নিরাপদ থাকবে, এমন না যে আমি জ্বালানি দিয়ে তাপ শক্তি তৈরি করতে গেলাম আর আমি নিজেই বাস্ট করে উড়ে গেলাম, এরকম হবে না। তারপর হচ্ছে আমাদের কম দূষণ, নিশ্চয়ই এরকম হওয়া উচিত না যে তার থেকে আমার কি বহুত দূষণ তৈরি হচ্ছে, কিন্তু আইডিয়ালি বলো, ওই যে বললাম, আদর্শ কন্ডিশন তো সবসময় স্যাটিসফাই হবে না। তাহলে আমি যখন পেট্রোল জ্বালাচ্ছি তখন তো আমাদের খুব পরিমাণ দূষণ তৈরি হচ্ছে, বা অন্যান্য জীবাশ্ম জ্বালানি আমি যখন পোড়াচ্ছি তখন তো আমাদের দূষণ তৈরি হচ্ছে। তাহলে ওগুলো কি কখনো আদর্শ জ্বালানি? না, কারণ আদর্শ কন্ডিশন কি 100% কখনোই স্যাটিসফাই করতে পারে না। তার হয়তো উচ্চ তাপন মূল্য, কিন্তু তার থেকে কি দূষণ হয় না? না, দূষণ অনেকটাই হয়, বোঝা গেল? নেক্সট কি আমাদের কম জ্বলনাঙ্ক, অর্থাৎ সহজে আগুন ধরে যাবে, এবং এটা জলীয় বাষ্প মুক্ত হতে হয়, যেরকম আমাদের প্রাকৃতিক গ্যাস বা এলপিজি। ঠিক আছে, আচ্ছা, এবার আসছি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে। আচ্ছা, আমরা বারবার একটা কথা ইউজ করছিলাম, সম্পূর্ণ দহন, সম্পূর্ণ দহন। তাহলে অসম্পূর্ণ দহন হলে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, অসম্পূর্ণ দহন হলে তখন আমাদের সিও উৎপন্ন হয়। ঠিক আছে, সিও। আচ্ছা বলো তো, সিও টুর নাম কি? সিও টু, তাহলে দুটো অক্সিজেন, তাই কি বলবো, কার্বন ডাই অক্সাইড। সিতে কার্বন, ওতে অক্সিজেন, তাহলে কার্বন ডাই অক্সাইড। কিন্তু যখন সিও, তাহলে একটা অক্সিজেন, তো একটা হলে বলি আমরা মোনো, তাহলে কি বলবো, কার্বন মোনো অক্সাইড। জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহন হলেই সেটা সিও তৈরি করে, যেটা কিন্তু একটা বিষাক্ত গ্যাস। ঠিক আছে, তাহলে বিষাক্ত কার্বন মনোঅক্সাইড কিন্তু আমাদের জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনে তৈরি হয়। এটা কি করে, এটা আমাদের রক্তের হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন বহন ক্ষমতা বন্ধ করে দেয়। অল্প পরিমাণে যদি এটা আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমাদের মাথা ঘোরাতে পারে, বমি বমি ভাব আসতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে মানুষ। কিন্তু যদি বেশি পরিমাণে চলে আসে তখন কিন্তু মৃত্যুও পর্যন্ত হতে পারে, বোঝা গেল? তাহলে এর কিন্তু স্বাস্থ্যের অনেক ঝুঁকি আছে যদি অসম্পূর্ণ দহন হয়ে থাকে, বোঝা গেল? ওকে, এবার নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে যে জীবাশ্ম জ্বালানি কি সংরক্ষণ করার কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কেন? কারণ আমি কি বলেছিলাম, যে লক্ষ লক্ষ বছর আগে বিভিন্ন উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে তাপ এবং চাপের প্রভাবে পরিবর্তিত হয়ে বর্তমানে কিন্তু, মানে বর্তমান বলতে তারপর লক্ষ লক্ষ বছর পেরোনোর পর তারা জীবাশ্ম জ্বালানিতে পরিণত হয়েছে, তাই তো? এবার তার মানে এই প্রসেসটা হতে লাখ লাখ বছর সময় লেগেছে। তাহলে আজ যে উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ আবার চাপা পড়ছে, সেখান থেকে নতুন করে জীবাশ্ম জ্বালানি তৈরি হতে তো লাখ লাখ বছর চলে যাবে। তাহলে সেই পরিমাণ সময় কি আমরা মানব জাতির জন্য কল্পনা করতে পারি? না, একদমই না। তাহলে আমাদের কাছে এই মুহূর্তে যেটুকু জীবাশ্ম জ্বালানি আছে তার পরিমাণ কি সীমিত? একদমই হ্যাঁ। তার মানে আমাদের কাছে মজুদ কিন্তু সীমিত। তাহলে যেহেতু আমাদের মজুদ সীমিত, তাই আমাদের কি দরকার, অন্যান্য যে শক্তি সমূহগুলো আছে যেগুলো নবীকরণযোগ্য, মানে যাদেরকে আমি বারবার পেতে পারবো, যেরকম সৌরশক্তি। সূর্য রোজই আমাদেরকে তাপ দেবে, তাহলে যদি সূর্য আমাদের রোজ তাপ দেয়, সেই তাপটাকে তো আমি কাজে লাগাতে পারি, কাজে লাগিয়ে আমি তার থেকে আমাদের তাপ শক্তি অর্জন করতে পারি। সেই তাপ শক্তিকে কি আমি অন্যান্য শক্তিতে রূপান্তরিত করতে পারি, তাই তো? তাহলে আমি কি করব, জীবাশ্ম জ্বালানি নবীকরণযোগ্য নয় এবং এর ভান্ডার সীমিত, তাহলে আমি অন্যান্য যে নবীকরণযোগ্য শক্তিগুলো আছে তাদেরকে ব্যবহার করা শুরু করব। ঠিক আছে,
নেক্সট, ভবিষ্যৎ সংকট। বর্তমানে যদি আমরা এরকম এটাকে ব্যবহার করতেই থাকি তাহলে একসময় এটার যে সীমিত ভান্ডার সেটা ফুরিয়ে যাবে। তাহলে কি হবে, দ্রুত শেষ হয়ে গেলে একটা সময় এসে কিন্তু আমাদের শক্তি সংকট দেখা দেবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে আমাদের পরিবেশ রক্ষা। আমি বলেইছিলাম শুরুর দিকেই যে আমাদের যে জীবাশ্ম জ্বালানি সেটা কিন্তু একাধারে একটা হিরো, আবার একাধারে একটা ভিলেন। কেন? কারণ এর যে অধিক ব্যবহার বা জ্বালানি যখন আমি পোড়াচ্ছি তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাস বেরোয়, যেরকম আমাদের গ্রিন হাউস গ্যাস। আমরা কি বলেছিলাম যে গ্রিন হাউস গ্যাস যখন বেশি হয়ে যায় তখন সেই গ্রিন হাউস গ্যাসগুলো কি করে, আমাদের যে IR রেডিয়েশনস গুলো হয় তাদেরকে ট্র্যাপ করে আবার কিছুটা রিফ্লেক্ট ব্যাক করে দেয়। তাহলে পৃথিবীর উষ্ণতা কিন্তু তার জন্য স্বাভাবিকের থেকে বেশি হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আমাদের বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক প্রমাণিত হচ্ছে। বোঝা গেল? তাহলে আমাদেরকে কি করতে হবে, এখন থেকেই সচেতন হতে হবে যাতে আমরা কিন্তু একটা ফ্রুটফুল ব্যালেন্স ক্রিয়েট করতে পারি আমাদের শক্তি সংরক্ষণ, শক্তির ইউটিলাইজেশন এবং আমাদের যে স্বাচ্ছন্দ্য, এই তিনটের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করার। ঠিক আছে? তাহলে আমাদের এর জন্য কি করতে হবে, এর জন্য করতে হবে আমাদেরকে স্থিতিশীল উন্নয়নের পথে হাঁটা। ঠিক আছে? তাহলে এবার এই স্থিতিশীল উন্নয়ন ব্যাপারটা কি? স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তার মানে আমাদেরকে উন্নয়নও চালিয়ে যেতে হবে কিন্তু সেটা হতে হবে স্থিতিশীল। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রাখতে হবে, রেখে আমরা প্রাকৃতিক সম্পদকে নিঃশেষ করব না সম্পূর্ণভাবে, বরং সঠিক ও সুনিশ্চিত উপায়ে মানবজাতির উন্নয়নের কাজে ব্যবহার করব। এই প্রক্রিয়াকেই আমরা বলবো স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। বোঝা গেল? এটার কিন্তু সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় বারবার প্রশ্নে দেয়। ঠিক আছে? আচ্ছা, এর লক্ষ্য কি? ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর সামর্থ্য অটুট রেখে বর্তমানের পরিবেশগত, অর্থনৈতিক ও সামাজিক উন্নতি ঘটানো। বোঝা গেল? তাহলে আমি ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভাবছি, আবার আমাদের পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিক উন্নতির কথাও কিন্তু আমরা দেখছি। ঠিক আছে? তাহলে কিছুই না, আমাদেরকে সমস্ত কিছুর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে হবে, তাহলেই কিন্তু আমাদের জীবন স্বাচ্ছন্দ্যকর হয়ে উঠবে। আচ্ছা, এবার তাহলে কি করে আমি স্থিতিশীল উন্নয়নের পদক্ষেপে হাঁটতে পারি? দেখো, স্থিতিশীল উন্নয়ন যদি আমি মানতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যে আমাদের অনবীকরণযোগ্য শক্তি আছে অর্থাৎ যাদেরকে আমি আর তৈরি করতে পারবো না, যেরকম আমাদের পেট্রোল, কয়লা, ঠিক আছে, এগুলো কি আমাদের বিভিন্ন যে জীবাশ্ম জ্বালানিগুলো আছে তাদের ভান্ডার সীমিত। তাহলে তাদেরকে আমাদের কি করতে হবে, তাদের ব্যবহার কমিয়ে দিতে হবে, তাদের জায়গায় অন্য কাউকে ব্যবহার করতে হবে। তাহলে আমি কি করব, অনবীকরণযোগ্য শক্তির ব্যবহারকে কমাতে থাকবো। ঠিক আছে? কমিয়ে কি করতে হবে, তাহলে তার বিকল্প চাই। বিকল্প হিসেবে আমরা বিভিন্ন নবীকরণযোগ্য শক্তি যেরকম সৌরশক্তি, বায়ু শক্তি, এদের ব্যবহার বৃদ্ধি করব। ঠিক আছে? এবং এছাড়া আমরা কি করব, বিভিন্ন বর্জ্য, সেই বর্জ্যগুলোকে আমরা পুনর্ব্যবহার করার চেষ্টা করব। রিসাইকেল, রিডিউস অ্যান্ড রিইউজ করব আমরা। ঠিক আছে? 3R পদ্ধতি, রিসাইকেল, রিডিউস অ্যান্ড রিইউজ। কি কি বললাম? 3R পদ্ধতি, যেগুলো কি কি হয়, একটা হয় আমাদের রিইউজ, একটা হয় আমাদের রিসাইকেল, আর একটা হয় আমাদের রিডিউস। রিডিউস মানে কি, কমানো। রিসাইকেল মানে কি, আমার কাছে অনেকগুলো প্লাস্টিকের বোতল রয়েছে, সেই বোতলগুলোকে আমার এখন আর কাজে লাগে না, আমি একটা ফ্যাক্টরিতে দিয়ে দিলাম, তারা প্লাস্টিকটা গলিয়ে নতুন কিছু তৈরি করে ফেললো, তাহলে তারা কি করলো, রিসাইকেল করলো। আর রিইউজ মানে কি, আমার কাছে প্লাস্টিকের বোতল ছিল, আমি ওটাকে কোনোভাবে আবার ইউজ করলাম, মানে ওটাতেই আবার জল ভরে খাচ্ছি বা কিছু। যাই হোক, এবার আমরা দেখবো হচ্ছে আমাদের শক্তির প্রকারভেদ। দেখো, তাহলে আমরা বলছি যে আমাদের শক্তি দু প্রকারের। কি কি? একটা হচ্ছে আমাদের প্রচলিত শক্তি আর একটা হচ্ছে আমাদের অপ্রচলিত শক্তি। প্রচলিত নাম মানে কি, কনভেনশনাল, মানে যেটা আমরা বহুল ব্যবহার করে থাকি। ঠিক আছে? আর অপ্রচলিত মানে কি, যেটা এখনো অবধি সেরকম কিন্তু আমরা ব্যবহার করিনি। ঠিক আছে? প্রচলিত শক্তি কাদেরকে আমরা বলি, যারা কিন্তু আমাদের অনবীকরণযোগ্য শক্তি হয়ে থাকে মূলত। তাহলে কি, আমাদের মূলত আমাদের জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে? অনবীকরণযোগ্য মানে কি, তাদেরকে আমরা যদি ব্যবহার করতে থাকি তাহলে একবার মানে একটা সময় এসে কিন্তু তারা ফুরিয়ে যাবে। আর নবীকরণযোগ্য শক্তি মানে কি, তাদেরকে আমরা বারবার তৈরি করতে পারবো, মানে তৈরি করা অর্থে যে তাদের কিন্তু কোনো ভান্ডার সীমিত নয়, তাদের ভান্ডার একদম লিমিটলেস, সবসময় পেতে থাকবো আমরা। যেরকম আমাদের সৌরশক্তি, সূর্য আমাদের আজীবন তাপ দিতে থাকবে, সেখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের বিভিন্ন শক্তি তৈরি করতে পারবো। তাহলে সেগুলো কি আমাদের নবীকরণযোগ্য শক্তি। তাহলে অনবীকরণযোগ্য শক্তিতে আমি কি বলবো, যে দীর্ঘদিন ব্যবহারের ফলে নিঃশেষিত হয়ে যেতে পারে এবং অল্প সময়ে কিন্তু পুনরায় ফিরে পাওয়া সম্ভব নয়, আবার লাখ লাখ বছর সময় লেগে যাবে। উদাহরণ কি, আমাদের বিভিন্ন জীবাশ্ম জ্বালানি যেরকম কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। ঠিক আছে? আর অপ্রচলিত বা নবীকরণযোগ্য শক্তির আন্ডারে কি বলবো, যে দীর্ঘদিন ব্যবহারের পরেও তা কিন্তু নিঃশেষিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, পরিবেশ দূষণ কিন্তু তাতে খুবই কম অথবা একদমই নেই। যেরকম উদাহরণ কি, আমাদের সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার-ভাটা শক্তি, ভূতাপ শক্তি ইত্যাদি। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমাদের এই অপ্রচলিত শক্তিগুলো ব্যবহারের কি কোনো সুবিধা আছে? হ্যাঁ, অনেক সুবিধা আছে। কি? যে এরা হচ্ছে আমাদের সহজলভ্য। ঠিক আছে? এদের পরিবেশ দূষণ একদমই নেই বা কম, এবং মূলত এরা কিন্তু অবিরাম বা নবীকরণযোগ্য, অর্থাৎ আমি কিন্তু এদেরকে পেতেই থাকবো। ঠিক আছে? কোনোদিন ফুরিয়ে যাবে না। এবারে তাহলে কি কি প্রকারের আমাদের অপ্রচলিত শক্তি থাকে? অপ্রচলিত শক্তি আমাদের মূল 7 রকম আছে, যেটা কিন্তু আমাদের সিলেবাসে পড়তে হবে আমাদেরকে ডিটেলসে। প্রথম হচ্ছে আমাদের সৌরশক্তি, দেন আমাদের বায়ু শক্তি, তারপর আমাদের জোয়ার ভাটা শক্তি,
ভূতাপ শক্তি, বায়োমাস, বায়োগ্যাস ও বায়োফুয়েল সম্পর্কে আমরা পড়বো, মিথেন হাইড্রেট সম্পর্কে পড়বো, কয়লা খনির মিথেন সম্পর্কে পড়বো। বাট দেয়ার ইজ আ ক্যাচ, এই যে মিথেন হাইড্রেট এবং কয়লা খনির মিথেন, এটা কিন্তু আমাদের নবীকরণযোগ্য নয়। অর্থাৎ একে কিন্তু আমরা এরকম বলতে পারি না যে এদেরকে আমরা যদি খরচা করতেই থাকি তাহলে আমি বারবার পেতে থাকি। ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক যে এদের থেকে আমি কম পরিমাণে বেশি পরিমাণ তাপ শক্তি তৈরি করতে পারছি বা শক্তি তৈরি করতে পারছি, সেটা আলাদা বিষয়। আমরা আসবো ধীরে ধীরে এগুলোর ব্যাপারে, কিন্তু এগুলো কিন্তু নবীকরণযোগ্য নয়। এবার এক এক করে আমরা এগুলো সম্পর্কেই পড়বো। প্রথম আসছে আমাদের সৌরশক্তি। সৌরশক্তি, সৌর কথার অর্থ কি? আমাদের সূর্য। তাহলে সূর্য থেকে প্রাপ্ত যে তাপ এবং আলোক শক্তি, সেটাই হচ্ছে আমাদের সৌরশক্তি। ঠিক আছে? সূর্যের অভ্যন্তরে যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে তার ফলেই কিন্তু এই শক্তি উৎপন্ন হয়। তাহলে আমাদের সৌরশক্তির উৎসটা কি? সেটা হচ্ছে আমাদের সূর্য। সূর্যের মধ্যেও যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হয় তার ফলে কিন্তু এই শক্তিটা উৎপন্ন হয়। ঠিক আছে? এর ব্যবহার কোথায় হয়? আমাদের সোলার কুকারে ব্যবহার করা হয়। সোলার কুকারে আমরা দর্পণ ব্যবহার করে সূর্যের যে তাপ তাকে কেন্দ্রীভূত করি, করে কিন্তু আমরা তাতে রান্না করতে পারি। ঠিক আছে? এবং সোলার ওয়াটার হিটার, সেখানে আমরা কি করি? কালো প্যানেলের মাধ্যমে জল গরম করতে পারি। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি এরকম ভাবে সোলার প্যানেল, এই সোলার প্যানেলে আমরা কিন্তু এক একটা কোষ দেখতে পাই, যেগুলোকে আমরা কি বলি? সৌর কোষ। ঠিক আছে? বা সোলার সেল। তাহলে এই সোলার সেল বা সৌর কোষ এটা কিভাবে তৈরি? এই সৌর কোষের গঠন আমাদের সিলিকন দিয়ে হয়। ঠিক আছে? এই সিলিকনটা কি? সিলিকন হচ্ছে একটা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কথার অর্থ কি? দেখো, ব্যাপারটা হচ্ছে যে এটা তোমাদের লেখা তো আছে বইতে, কিন্তু এটা বোঝার ক্ষমতা তোমাদের এই মুহূর্তে নেই। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। ঠিক আছে? সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। নামে কি বুঝছো? অর্ধপরিবাহী। তার মানে এ কি পরিবাহীর মতো আচরণ করতে পারে? না। তার মানে আমাদের একটা থাকে ধাতু। ধাতু কি হয়? ধাতু হয় হচ্ছে আমাদের কন্ডাক্টর বা পরিবাহী। অর্থাৎ এরা কিন্তু সবথেকে ভালো আমাদের তড়িৎ পরিবহন করতে পারে। আর একটা থাকে আমাদের অধাতু, যারা কিন্তু মূলত আমাদের ইনসুলেটর। ইনসুলেটর মানে কি? আমাদের অন্তরক পদার্থ। ইনসুলেটর বা অন্তরক পদার্থ। ঠিক আছে? অন্তরক পদার্থ কিন্তু হয় আমাদের কুপরিবাহী, অর্থাৎ তাদের মধ্যে থেকে আমাদের তড়িৎ পরিবহন হতে পারে না। এদের মাঝামাঝিতে থাকে আমাদের সেমিকন্ডাক্টর। কি বললাম? যে এদের মাঝামাঝিতে থাকে আমাদের সেমিকন্ডাক্টর। অর্থাৎ ও কিন্তু স্বাভাবিক উষ্ণতায়, আমি যদি বলি যে নর্মাল টেম্পারেচার, তখন কিন্তু ওর মধ্যে কোনো তড়িৎ পরিবহন হয় না। ঠিক আছে? কিন্তু যেই আমি টেম্পারেচার বাড়িয়ে দিই, আমি যদি উষ্ণতা বাড়াতে থাকি, উষ্ণতা বাড়ালে এদের বন্ড ব্রেক হয়ে যায়। কি হয়? এদের বন্ড ব্রেক হয়ে যায়। তাহলে যেই এদের বন্ধন ভেঙে যায়, তখন কিন্তু এদের মধ্যে চার্জ ক্যারিয়ার তৈরি হয়। কি হয়? চার্জ ক্যারিয়ার বা আধান তৈরি হয়। ঠিক আছে? চার্জ ক্যারিয়ার দু প্রকারের। একটা এক্ষেত্রে হয় আমাদের আমাদের ইলেকট্রন, আর একটা হয় হোল। ইলেকট্রনটা আমাদের নেগেটিভ হয় আর হোলটা হয় আমাদের পজিটিভ। হোল হচ্ছে একটা শূন্যতা যেটা আমাদের পজিটিভ চার্জ ক্যারিয়ারের মতো আচরণ করে। এগুলো এখন বোঝা তোমাদের পক্ষে খুব কঠিন, কারণ এই জিনিসগুলো তোমাদের ডিটেলসে রয়েছে ক্লাস 12-এ। ঠিক আছে? তবুও সামান্য বলে দিচ্ছি, জাস্ট শুনে রাখো। এগুলো কিছু নোট ডাউনও করতে হবে না, কিছু বেশি বুঝতেও হবে না যদি না বুঝতে পারো। যারা বুঝতে পারছো সামান্য দেখো, কিন্তু তারপর ভুলে যাও, কোনো অসুবিধা নেই। এবারে এই সেমিকন্ডাক্টর দু প্রকারের হয়। একটা হয় আমাদের বিশুদ্ধ সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর একটা হয় আমাদের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। এটা হয় আমাদের দু প্রকার, যেটা তোমাদের বইতে মেনশন করা আছে। একটা হচ্ছে আমাদের পি টাইপ, আর একটা হচ্ছে আমাদের এন টাইপ। ব্যাপারটা হচ্ছে এই যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, তাদের যদি আমি টেম্পারেচার বাড়াইও, তাহলেও কিন্তু তাদের মধ্যে খুব বেশি পরিমাণে আমরা তড়িৎ পাবো না। তাহলে কি করতে হবে? তাদের মধ্যে কিছু অশুদ্ধি মেশানো হয়। সেই অশুদ্ধি মেশানোর পরেই কিন্তু আমাদের অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি হয়, যেটা দু প্রকারের। একটা আমাদের পি টাইপ, একটা আমাদের এন টাইপ। এবার পি টাইপ মেশানোর জন্য আমরা কি করি? পি টাইপ তৈরি করার জন্য আমরা বোরনকে মেশাই, এবং এন টাইপ তৈরি করার জন্য আমরা মেশাই আমাদের ফসফরাসকে। ঠিক আছে? ফসফরাস কি? আমাদের 15। তাহলে এর যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আসে 2, 8, 5। তাহলে এই যে 5টা ইলেকট্রন থাকছে, তাহলে যেহেতু আমাদের সিলিকনের মতো যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, তাদের 4টে করে ইলেকট্রন থাকে, তাহলে একটা ইলেকট্রন আমাদের এক্সেস পড়ে যায়। অর্থাৎ এখানে কিন্তু আমাদের ইলেকট্রন আধিক্যে থাকে, মানে ইলেকট্রন বেশি থাকে। তাই তো? ইলেকট্রন যেহেতু নেগেটিভ, তাই আমরা একে বলি এন টাইপ। এবং বোরন হচ্ছে আমাদের, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই, মানে মোট ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা, সেটা হচ্ছে আমাদের 5। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে আসে 2,3। তাহলে যেহেতু 3, তাহলে এর কি? শেষ কক্ষে 3টে ইলেকট্রন রয়েছে, কিন্তু সিলিকনের তো 4টে ইলেকট্রন থাকে। তাহলে এখানে কিন্তু আমাদের একটা শূন্যতা তৈরি হয়। ওই শূন্যতাটাই একটা হোলের মতো কাজ করে, যেটা আমাদের পজিটিভ চার্জ ক্যারিয়ার হিসেবে অ্যাক্ট করে। ঠিক আছে? তাই এটাকে আমরা বলি পি টাইপ সেমিকন্ডাক্টর। তাই তো? তাহলে তোমাদের এখান থেকে কি মনে রাখতে হবে? তোমাদের শুধু এটা মনে রাখতে হবে যে পি টাইপ সেমিকন্ডাক্টর হলে আমরা বোরনকে মেশাই। আরো হয়, বাট আমি এখন এক্সপ্লেন করছি না এতটা। ঠিক আছে? যে কোনো ট্রাইভ্যালেন্ট অ্যাটম হলেই আমি তাকে কি মেশালে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে পারি। আর পেন্টাভ্যালেন্ট অ্যাটম যদি আমি মেশাই, তাহলে আমরা তাকে এন টাইপ তৈরি করতে পারি। যাদের খুব জানার কিউরিওসিটি লাগছে, তারা ক্লাস 12-এর সেমিকন্ডাক্টর পোর্শনটা দেখে নিতে পারো। ঠিক আছে? তো ফসফরাসকে মেশালে আমি কি হবে? এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে। এই দুটো জিনিস আমরা এখন মাথায় রাখবো। ঠিক আছে? কার সাথে মেশাবো? আমাদের যে পিওর সেমিকন্ডাক্টর, যেরকম আমাদের সিলিকন। ঠিক আছে?
ওকে, তাহলে এখানে কি দিয়ে তৈরি হয়? সিলিকনের সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়। এর দুটো স্তর থাকে, একটা পি টাইপ, পি টাইপে আমি কি বললাম কাকে মেশানো হবে? বোরনকে মেশানো হবে। তাহলে সিলিকন এবং বোরনের স্তর থাকবে একটা পি টাইপের, আর একটা হবে আমাদের সিলিকন আর্সেনিকের স্তর, যেটা আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, তারপর আমরা পি আর এন এর একটা জাংশন তৈরি করব, যে জাংশনের মধ্যে কিন্তু যখন আমাদের আলো এসে পড়বে, যেই আমাদের এই যে আলো এসে পড়ছে না, আলোতে আমাদের এনার্জি থাকে যেগুলোকে আমরা বলতে পারি ফোটনের প্যাকেটস। ঠিক আছে, আলোর এক একটা যে শক্তি, সেই শক্তির আমরা এক একটা একককে এক একটা ফোটন বলে থাকি। ঠিক আছে, তো সেই ফোটন এসে যখন পড়ছে, তার এনার্জির জন্য আমাদের কিন্তু এখানে যে পিএন জাংশনটা থাকে, সেই পিএন জাংশনে আমাদের কারেন্ট তৈরি হয়। তার মানে আমি কি বলবো, যে আলো পড়লে সিলিকন পরমাণুর ইলেকট্রন মুক্ত হয় এবং গতিশীল হয়ে যায়। এবার তাহলে কি হবে? তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। যেদিকে ইলেকট্রন যায়, তড়িৎ তার অপোজিটে ফ্লো করে। ঠিক আছে, তাহলে কি হবে? তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এবং তড়িৎ প্রবাহ কখন সৃষ্টি হয়? তোমরা চলতড়িৎ চ্যাপ্টারে পড়বে যে যখন বিভব পার্থক্য তৈরি হয়। তার মানে নিশ্চয়ই একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে, সেই বিভব পার্থক্যটা প্রায় 0.5 ভোল্টের হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটুকুই তোমাদের জানলে হয়ে যাবে। এখানে যেটুকু লেখা আছে না, এই লেখাটুকু বুঝতে হবে, তার বাইরে একটুও বুঝতে হবে না। যেটুকু আমি এখানে পেন দিয়ে লিখলাম সেটুকুও বুঝতে হবে না। ঠিক আছে, আমি জাস্ট বললাম, কারণ অনেকের এগুলো হয়তো মনে হবে যে এগুলো কেন হচ্ছে, কি হচ্ছে, তাই আমি জাস্ট বলে দিলাম। ঠিক আছে, কেউ যদি না বুঝতে পারো বা কম বুঝতে পারো, তাহলে সেটাই কিন্তু স্বাভাবিক, কারণ এটা কিন্তু তোমাদের উঁচু ক্লাসের জিনিস। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি কি বললাম, যে ওই এক একটা কোষগুলো ছিল হচ্ছে আমাদের এক একটা কি সোলার সেল। এবার এগুলো জুড়ে যে একটা পুরো গোটা জিনিস তৈরি হলো, সেটাকে আমরা বলবো সোলার প্যানেল। তাহলে সোলার প্যানেল কি? অনেকগুলো সৌর কোষ জুড়ে যেটা তৈরি হয়, সেটাকেই আমরা বলি সোলার প্যানেল। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে সৌরকোষ আর প্যানেল এর ব্যবহার কোথায় কোথায় হয়? আমাদের বিভিন্ন কৃত্রিম উপগ্রহে কিন্তু আমরা সোলার প্যানেলই ব্যবহার করে থাকি। বিচ্ছিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও সিগন্যাল সিস্টেমে কিন্তু আমরা সোলার প্যানেল ব্যবহার করি। এছাড়া আমাদের ঘড়ি, ক্যালকুলেটর, ট্রাফিক সিগন্যাল সবকিছুতেই কি আমরা সৌরকোষ, সৌর প্যানেলের ব্যবহার করে থাকি। ওই জন্য যখন আমাদের ঘড়ি খারাপ হয়, অনেক সময় আমরা রোদে দিলে কি ওটা আবার ঠিক হয়ে যায়। ক্যালকুলেটরের ক্ষেত্রেও একই জিনিস। ঠিক আছে, এবার আসি আমাদের সোলার কুকারের ক্ষেত্রে। সোলার কুকারের ক্ষেত্রে আমরা একটা প্রতিফলক ব্যবহার করি। তাহলে প্রথম স্টেপ কি? একটা প্রতিফলক। প্রতিফলকটা দু প্রকারের হতে পারে। এক তো আমাদের সমতল প্রতিফলক হতে পারে, যেটা আমরা বক্স কুকারে ব্যবহার করি। আর একটা আমাদের অবতল দর্পণ ব্যবহার করে থাকতে পারি, যেটা আমরা ডিশ কুকারে ব্যবহার করি। ঠিক আছে, এগুলো তোমাদের নেই। এবার এই প্রতিফলকটা কেন ব্যবহার করে? যাতে আমরা কেন্দ্রীভূত করতে পারি। কেন্দ্রীভূত করার জন্য কাকে কেন্দ্রীভূত করব? আমাদের সানলাইট বা সূর্যরশ্মিকে। তাহলে সূর্যরশ্মি যখন আসছে, আমাদের কি ওই দর্পণে বা প্রতিফলকে প্রতিফলিত হয়ে সে কিন্তু একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে যায়, অর্থাৎ সমস্ত লাইট রে গুলো কিন্তু এক জায়গায় কেন্দ্রীভূত হবে। ঠিক আছে, তাহলে এরা কি করলো? কেন্দ্রীভূত হলো। তাহলে ফার্স্ট স্টেপ কি? যে আমাদের যে আলোক রশ্মি, সেই আলোক রশ্মিটা এসে পড়লো, এসে কি হলো? আমাদের প্রতিফলকের মাধ্যমে প্রতিফলিত হয়ে একটা জায়গায় কেন্দ্রীভূত হলো। এবার এর ওপরে দেখো একটা কাচের কি বলবো, কাচের একটা ঢাকনা দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা কি? এটা একটা কাচের ঢাকনা। ঠিক আছে, কাচ। এবার বাইরে থেকে যখন সূর্যরশ্মি গুলো আসছে, তখন কিন্তু তার ল্যাম্বডাটা ছোট বা ক্ষুদ্র, তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র, তাহলে তারা কিন্তু প্রবেশ করতে পারে। কিন্তু এবার কি হবে? আমাদের ভিতরের যে অংশগুলো আছে, ভিতরে তাপ প্রবেশ করছে, তো তাপগুলো সব প্রবেশ করতে পারলো, তাহলে ভিতরের অংশ কি? গরম হবে। তাহলে কি হবে? গরম হতে শুরু করবে। গরম হতে শুরু করবে, আমি রাফলি লিখছি, এখান থেকে বলে দেবো যে তোমাদের কি করতে হবে। এবার যেই এরা গরম হয়, তাহলে কি বলেছিলাম, যে যখন ভিতরের অংশ আমাদের উত্তপ্ত হয়ে যায়, গ্রিন হাউস এফেক্টে পড়েছিলাম, তাহলে সেই উত্তপ্ত হওয়ার পর কি এ আবার তাপ বিকিরণ করার চেষ্টা করবে, অর্থাৎ ভিতর থেকে তাপ বাইরে যেতে চাইবে। কিন্তু যেই এই ভিতর থেকে তাপ বাইরে যাওয়ার চেষ্টা করবে, এগুলো কিন্তু আমাদের ল্যামডা দীর্ঘ হয়ে গেল, অর্থাৎ দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি তৈরি করে ফেললো। কিন্তু দীর্ঘ রশ্মি কি বেরোতে পারবে? না, সেই একই গল্প। এই কাজ ভেদ করে কিন্তু ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যে সূর্যরশ্মি প্রবেশ করে গেল। কিন্তু যখন এ গরম হওয়ার পর দীর্ঘ তরঙ্গের দৈর্ঘ্য বিশিষ্ট আমাদের রশ্মিকে ফেরত পাঠাতে চাইলো, সে কিন্তু আর যেতে পারলো না। সে আবার প্রতিফলিত হয়ে ব্যাক করলো আমাদের ভিতরের দিকে। তাহলে ভিতরের রান্না কি আমাদের গরম করার মতো এনভায়রনমেন্ট থাকলো? থাকলো। তাহলে এর কারণেই কিন্তু এর ভিতরের যে তাপমাত্রা, সেটা কিন্তু প্রায় 100 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লাস্ট স্টেপে কি ঘটলো? আমাদের গ্রিন হাউস এফেক্ট হলো। কি হলো? গ্রিন হাউস এফেক্ট হলো। এবং এখানে গ্রিন হাউস এফেক্ট হলেই সেখানে কি ইনভলভ থাকে? আমাদের আই আর রশ্মি কিন্তু ইনভলভ থাকে। কিভাবে? যখনই সেই তাপীয় বিকিরণটা কি দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আই আর রশ্মি হিসেবে বেরোতে চাইলো, তাকে বেরোতে দিল না আমাদের কাজ, তাহলে সেই তাপটাকে আবার কিন্তু ভিতরেই পাঠিয়ে দিল। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমাদের ভেতরে কি একটা 100 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস অব্দি তাপ তৈরি হলো। ঠিক আছে, তাপ উৎপন্ন হলো। আর এই তাপের মধ্যেই কি আমরা রান্না করতে পারবো। বোঝা গেল? তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে এত কিছু লিখলে, এর মধ্যে থেকে কি পড়তে হবে? দেখো, এখান থেকে তোমাদের এমসিকিউ তে কোশ্চেন আসে। একটা কোশ্চেন আসতে পারে যে আমাদের সোলার কুকারে কি ব্যবহার করি? আমরা প্রতিফলক ব্যবহার করি। কেন? যাতে আমরা কি সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করতে পারি। কাকে কেন্দ্রীভূত করব? আমাদের সূর্যরশ্মিকে। ঠিক আছে, সূর্যরশ্মি এবং সূর্যরশ্মির যে তাপ, তাকে। ঠিক আছে,
এবার তারপর আমরা কাঁচ ব্যবহার করি যাতে কি কাঁচটা ভেদ করে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট সূর্যরশ্মি প্রবেশ তো করতে পারে কিন্তু ফেরত যাওয়ার সময় না করতে পারে, তাহলে এই কাঁচটাকে আমরা একটা বাধা হিসেবে ব্যবহার করে থাকি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে না এরকম ভাবে। তারপর গরম হতে শুরু করে, গরম হতে শুরু করলে কি করবে, সে আবার রিফ্লেক্ট ব্যাক করতে চাইবে আমাদের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, মানে বিকিরণ করার চেষ্টা করবে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মিকে। তাহলে এখানে ইনভলভ কি আছে, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আমাদের অবলোহিত রশ্মি। এটা কিন্তু আমাদের এমসিকিউতে অনেক সময় জিজ্ঞাসা করবে যে আমাদের নিম্নলিখিত কোন রশ্মির ঘটনা আমাদের সোলার কুকারের কার্যনীতিতে প্রযোজ্য, সেটা কিন্তু হবে আমাদের আইআর রশ্মি বা অবলোহিত রশ্মি। আর এখানে কোন প্রভাব কাজে লাগে, এখানে কিন্তু আমাদের গ্রিন হাউস প্রভাব কাজে লাগে। তাহলে এটাও কিন্তু আমাদের এমসিকিউতে জিজ্ঞাসা করবে। তাই কিন্তু আমি এই পুরো মেকানিজমটা বোঝালাম। তোকে কিন্তু এই মেকানিজম ক্লাস 10-এ বোঝায় না, শুধুমাত্র বলে দিয়ে চলে যায়। ঠিক আছে? কিন্তু তোমাদের বইতে কিন্তু দেখবে কার্যনীতিটা সামান্যভাবে হলেও লেখা আছে। ঠিক আছে? এবং এর থেকে কিন্তু তোমরা এবিটি এর টেস্ট পেপার বা ডাব্লিউবিটি এর টেস্ট পেপার বা পর্ষদের টেস্ট পেপার যখন পরবর্তীকালে সলভ করবে তখন দেখবে কোয়েশ্চেন থাকতে পারে। আমি কিন্তু এরকম কোয়েশ্চেন দেখতে পেয়েছি যেখানে আমাদের এই আইআর রশ্মির কথাটা মেনশন ছিল। ঠিক আছে? বোঝা গেল পুরোটা? তাও কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে বলবে, আমি এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে প্রথম শক্তি হয়ে গেল আমাদের কি, সৌরশক্তি। এবার দ্বিতীয় শক্তিতে আসা যাক। দ্বিতীয় শক্তি কি আমাদের বায়ু শক্তি। বায়ু শক্তির নামটা মানেই কি বোঝা যাচ্ছে যে বায়ুকে কাজে লাগাচ্ছি। তাহলে প্রবাহিত বায়ুর যে গতিশক্তি তাকে আমি টারবাইন যদি বসিয়ে দিই তাহলে টারবাইনের এই পাখাগুলো ঘুরতে শুরু করবে। তাহলে এই যে টারবাইনের যে পাখা ঘুরছে, টারবাইনের পাখা ঘুরিয়ে আমি যে বিদ্যুৎ উৎপাদন করতে পারি তাকেই আমরা কি বলবো, বায়ু শক্তি। ঠিক আছে? বায়ু শক্তি মানে কি, বায়ুর গতিশক্তি, তাকে কাজে লাগিয়ে আমি কি করতে পারি, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারি। ঠিক আছে? ব্যবহার তাহলে কি, ব্যবহার হচ্ছে আমাদের যান্ত্রিক কাজ হিসেবে আমরা জল তোলা, গম পেশাই করা এইসব কাজ করতে পারি। এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা কি করব, উইন্ড ফার্ম ব্যবহার করে থাকি, যেটা কিন্তু আমাদের গুজরাট, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এইসব ক্ষেত্রে আমরা উইন্ড ফার্ম বসিয়েছি, যেখানে কিন্তু আমরা বায়ু কল ঘুরিয়ে আমরা বায়ু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে থাকি। ঠিক আছে? তাহলে এবার এর কি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অনেক অসুবিধা আছে। কি, এই যে আমরা এখানে এই যে বায়ু কলগুলো বসাচ্ছি, টারবাইন বসাচ্ছি, তার তো অনেক খরচা আছে। তাহলে প্রথমে কি, এটা ব্যয়বহুল। বায়ু কল, টারবাইন এগুলো বসাতে কি প্রচুর প্রাথমিক খরচা হয়। একবার বসিয়ে দিলে তারপর তো হবে, কিন্তু প্রথম যখন আমি বসাতে যাচ্ছি তখন কি খরচাটা অনেক বেশি। দ্বিতীয়, আমাদের শব্দ দূষণ, বায়ুকলের পাখা ঘুরলে তখন উচ্চ শব্দ সৃষ্টি হয়, তাহলে তার আশেপাশে যদি জনবসতি থাকে তাদের খুব প্রবলেম হবে। ঠিক আছে? তারপর হচ্ছে অনিশ্চয়তা, বাতাসে যদি গতি না থাকে তাহলে কি আমাদের টারবাইন ঘুরবে, ঘুরবে না। তাহলে বাতাসের বায়ু প্রবাহ থাকতে হবে বেশি, তাহলে কি এটার অনিশ্চয়তা রয়েছে, বাতাসের গতি এবং দিকের উপর কিন্তু এটা নির্ভর করবে। ঠিক আছে? তাই উৎপাদন কি আমাদের অনিয়মিত হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের জোয়ার ভাটা শক্তি। জোয়ার ভাটা শক্তিতে আমরা কি করি, জলস্তরের উচ্চতা পরিবর্তনকে কাজে লাগাই। জোয়ার মানে কি, যখন আমাদের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আর ভাটা মানে কি, যখন জলস্তরের উচ্চতা হ্রাস পাচ্ছে। এবার আমরা কি করি, আমরা মূলত জোয়ার ভাটা শক্তি উৎপন্ন করার জন্য সমুদ্রের উপকূল বা নদীর মোহনায় বাঁধ তৈরি করি। এবার এই বাঁধের ক্ষেত্রে আমরা কি করি, একটা বাঁধের মধ্যে সুড়ঙ্গ টাইপের ক্রিয়েট করি। সেই সুড়ঙ্গতে আমরা কি করি, এরকম ভাবে একটা টারবাইনকে প্লেস করে দিই। ঠিক আছে? এখানে একটা গেট থাকে, সেই গেটগুলোকে আমরা স্লুইস গেট বলে থাকি আবার। ঠিক আছে? এবার কি হয়, যখন আমাদের সমুদ্র জোয়ার হচ্ছে, তার মানে কি এদিকে আমাদের উচ্চতা বৃদ্ধি আছে আর এদিকে কি আমাদের কম উচ্চতা রয়েছে, তাহলে এখানে একটা উচ্চতার পার্থক্য রয়েছে না। তাহলে এই যে উচ্চতার একটা পার্থক্য, এই উচ্চতা পার্থক্যের জন্য কি হয়েছে, আমরা পড়েছিলাম সমোচ্চশীলতা ধর্ম, যে যদি এরকম একটা অংশ থাকে যার মধ্যে জল ভর্তি রয়েছে আর এরকম একটা অংশ আছে যার মধ্যে এইটুকু জল ভর্তি রয়েছে, এদেরকে আমি যদি একটা পাইপ দিয়ে কানেক্ট করি তাহলে এই উচ্চতাটা সমান করার জন্য এদিক থেকে এদিকে কিন্তু জল প্রবাহিত হবে। কতক্ষণ জল প্রবাহিত হবে, যতক্ষণ না এদের হাইটটা সেম হয়ে যায়। তাই তো? তাহলে কি হবে, এখানেও সেম ভাবে এর যখন হাইটটা বেশি আছে, এর হাইটটা কম আছে, তাহলে এদিক থেকে এদিকে আমাদের জল পাস করার চেষ্টা করবে। যেই জল পাস করার চেষ্টা করবে, তো এখানে তো আমাদের টারবাইন লাগানো আছে, টারবাইনকে আমি জেনারেটরের সাথে যুক্ত করে দেবো। তাহলে কি হবে, এই টারবাইনটা ঘুরবে, ঘুরলে আমাদের যান্ত্রিক শক্তি তৈরি হবে, সেই যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করে ফেলবো। বোঝা গেল? তাহলে এভাবে কিন্তু আমরা জোয়ার ভাটাকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ শক্তি তৈরি করে ফেলতে পারি। বোঝা গেল? ওকে, এটা একটু ক্লিয়ার করে দিন, নাহলে ঘিজিমিজি মনে হবে। ঠিক আছে? তো কোন ধর্ম কাজে লাগাই এখানে আমরা, জলের যে উচ্চতা পরিবর্তন সেখানে সমোচ্চশীলতা ধর্মকে। ঠিক আছে? করে আমরা কি করি, বিদ্যুৎ শক্তি তৈরি করি। এবার এটা কোথায় আমাদের সম্ভাবনা খুব বেশি আছে, গুজরাটের যে কচ্ছ উপকূল এবং পশ্চিমবঙ্গের যে সুন্দরবন অঞ্চল, সেখানে কিন্তু আমাদের এই শক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করার সম্ভাবনা প্রবল। কিন্তু এর অসুবিধা কি কি, একই রকম অসুবিধা কি, এর নির্মাণ ব্যয় খুব বেশি। যখন আমি প্রাথমিকভাবে একটা বাঁধ তৈরি করতে যাবো, সেখানে টারবাইন বসাতে যাবো, তাহলে কি আমার খরচা আছে, উৎপাদন তুলনামূলক কম এবং অনিয়মিত, কারণ জোয়ার ভাটা তো আমাদের নিশ্চিত নয়। ঠিক আছে? নেক্সট শক্তি আমাদের কি, ভূতাপ শক্তি। ভূতাপ শক্তি তার মানে কি, পৃথিবীর অভ্যন্তরের যে শিলাস্তর, সেই শিলাস্তর থেকে পাওয়া তাপ শক্তিকে আমরা বলে থাকবো ভূতাপ শক্তি। এবার ভূগর্ভস্থ জল, মাটির ভিতরে জল রয়েছে, সেই জল কি হবে, এই তাপ শক্তির প্রভাবে বাষ্প হয়ে যাবে। এবার বাষ্প হলে সেই বাষ্পকে দিয়ে আমরা টারবাইন ঘোরাবো, ঘোরালেই কি আমরা তাকে কাজে লাগাতে পারবো।
তাহলে এর সুবিধা কি? এর সুবিধা হচ্ছে যে আমাদের এটা তো অফুরন্ত যোগান, 24 ঘন্টা এটা হতে থাকবে এবং এটা কি পরিবেশ বান্ধব। কিন্তু অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এটা খুবই ব্যয়বহুল এবং এখানে কিন্তু আমাদের ভূমিধসের সম্ভাবনা আছে। কারণ আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি সেই পদ্ধতিতে কিন্তু আমাদের মাটি খুঁড়তে হচ্ছে, আর মাটি খুঁড়লে কি সেখানে ভূমিধসের সম্ভাবনা থাকতে পারছে। তাহলে কিভাবে করি সেই কার্যপদ্ধতিটা দেখে নেওয়া যাক। দেখো, পৃথিবীর একদম ভিতরের দিকে আমাদের কাছে উত্তপ্ত ম্যাগমা রয়েছে। এবার যখন আমাদের অগ্নুৎপাত হয়, অগ্নুৎপাত হলে কি হয়, লাভা উদগীরণের সময় উত্তপ্ত যে ম্যাগমা তার একটা বড় অংশ কিন্তু ভূপৃষ্ঠের প্রায় 5 থেকে 20 কিলোমিটার অব্দি বিভিন্ন শিলাস্তরের ফাঁকে আটকে যায়। লাভা বেরোনোর চেষ্টা করলো আমাদের আগ্নেয়গিরি থেকে, এবার তারপরেও কিন্তু আমাদের যে ম্যাগমাগুলো সেই ম্যাগমাগুলো আমাদের বিভিন্ন শিলাস্তরের ফাঁকে আটকে যায়। এবার যদি শিলাস্তরের ফাঁকে আটকে যায়, এগুলো তো খুব উত্তপ্ত, তাহলে কি হবে, শিলাস্তরের ফাঁকে আটকে থাকা এই তরল ম্যাগমা ধীরে ধীরে কঠিন অবস্থায় পরিণত হতে শুরু করে। এবার যখন কঠিন অবস্থায় পরিণত হবে তখন কি হবে, সে নিশ্চয়ই প্রচুর পরিমাণে তাপ নির্গত করে। তাহলে সেই তাপের সংলগ্ন কি হবে, সংলগ্ন কঠিন শিলাস্তর অত্যন্ত উত্তপ্ত হয়ে যাবে, তার আশেপাশের যত শিলাস্তর আছে সেগুলো সব উত্তপ্ত হয়ে থাকবে। এই অতিতপ্ত অঞ্চলকে আমরা কি বলে থাকি তখন, তাপীয় শক্তির হটস্পট বলে থাকি। তো এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, তাপীয় শক্তিটা সবচেয়ে বেশি পাচ্ছি, তাই একে কি বলা হয়, তাপীয় শক্তির হটস্পট। এবার ভূগর্ভস্থ জল মানে মাটির নিচের যে জল, সে যখন এই স্তরে আসে তখন কি হয়, এই অতিতপ্ত শিলাস্তরের কাছাকাছি আসলে কি হয়, এতটাই গরম হয়ে যায় যে সেটা ফুটতে শুরু করে। আর জল ফুটলে কি হবে, বাষ্পে পরিণত হয়ে যায়। তাহলে এই বাষ্প কি হবে, আমি যদি একটা নল বা পাইপ দিয়ে সেই বাষ্পটাকে উপরে তুলে আনতে পারি, তাহলে সেই বাষ্পটা যেই উপরে আসবে আমি টারবাইন ঘুরিয়ে কি করতে পারি, তার থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তাহলে এই উত্তপ্ত বাষ্প ভূগর্ভে কোনো স্থানে আটকে থাকলে সেখানে নল বা পাইপ বসিয়ে আমরা কি করতে পারি, বাষ্পকে উপরে তুলে আনতে পারি। এরপর ওই বাষ্পের চাপ ব্যবহার করে আমরা টারবাইনের চাকা করতে পারি। টারবাইনের চাকার সাথে যদি আমি জেনারেটর যুক্ত করে দিই তাহলেই কি আমি বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। বোঝা গেল তাহলে কার্যপদ্ধতি। আমরা কি করব, আমরা একটা ইনজেকশন ওয়েল করে কি এখান থেকে একটা পাইপ ঢুকিয়ে দেবো। পাইপ ঢোকালে কি হবে, এখান থেকে বাষ্পগুলো বেরোবে। যেই এখান থেকে আমাদের বাষ্প বেরোচ্ছে, এই বাষ্পের মাথায় আমি কি করব, যেখানে দিয়ে বাষ্পটা বেরোবে সেইখানে আমি একটা টারবাইন বসিয়ে দেবো। তাহলে টারবাইন ঘুরবে, টারবাইন ঘুরলে আমি জেনারেটরের সাথে কানেক্ট করে কি করতে পারবো, বিদ্যুৎ তৈরি করতে পারবো। বোঝা গেল। তাহলে এটাই কিন্তু ছিল ভূতাপ শক্তির কার্যপদ্ধতি, যে কিভাবে আমি ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে আমি বিদ্যুৎ তৈরি করে থাকি। ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা কি আছে, এরপর হচ্ছে আমাদের বায়োমাস, বায়োগ্যাস এবং বায়োফুয়েল। তাহলে আগে বোঝা যাক যে বায়োমাসটা কি। বায়োমাস কি, উদ্ভিদের মৃত অংশ, প্রাণীর বর্জ্য পদার্থ যেমন গোবর, কাঠ, কৃষিজাত বর্জ্য ইত্যাদিকে বায়োমাস বা জীবভর বলা হয়। অর্থাৎ আমাদের যে ওয়েস্ট গুলো আছে, যে বর্জ্য পদার্থগুলো আছে, সেগুলোই কিন্তু কালেকটিভলি আমরা বায়োমাস নামে পরিচিত। ঠিক আছে। এর মূল উপাদান কি, এর মূল উপাদান হচ্ছে আমাদের কার্বনযুক্ত বিভিন্ন যৌগ। তাহলে বায়োগ্যাসটা কি, বায়োমাসকে বায়ুর অনুপস্থিতিতে অর্থাৎ অ্যানঅ্যারোবিক কন্ডিশনে, অ্যানএরোবিক কন্ডিশনে, ঠিক আছে, বায়ুর অনুপস্থিতি মানে কি, অ্যানঅ্যারোবিক কন্ডিশন, কন্ডিশন কি লিখছি আমি, কন্ডিশন, ঠিক আছে। তাহলে অ্যানঅ্যারোবিক কন্ডিশনে মিথানোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত করলে যে গ্যাসীয় মিশ্রণ তৈরি হয় তাকে আমরা বায়োগ্যাস বলি। তাহলে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট নাম আসলো, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। তাহলে মিথানোজেনিক ব্যাকটেরিয়া এমন কিছু স্পেশাল ব্যাকটেরিয়া যারা আমাদের বায়োমাসকে অ্যানারোবিক কন্ডিশনে বিয়োজিত করে গ্যাসীয় মিশ্রণ তৈরি করে। আর সেই গ্যাসীয় মিশ্রণের নামই কি, আমাদের বায়োগ্যাস। এই গ্যাসীয় মিশ্রণ যেটা বলছি, সেই গ্যাসীয় মিশ্রণের মূল গ্যাস কোনটি, সেটা কিন্তু আমাদের মিথেন, যেটা কিন্তু প্রায় 75% থাকে। এছাড়া CO2, H2, H2S এই সকল গ্যাসও কিন্তু পাওয়া যায়। তাহলে আমাদের বায়োগ্যাসের মূল উপাদান কি, মূল উপাদান কিন্তু আমাদের মিথেন। ঠিক আছে, যেটা এখানে দেখানো হচ্ছে বায়োগ্যাসের কম্পোজিশন কি, 75%ই কিন্তু আমাদের মিথেন থাকে। তাছাড়া বাদ বাকি কিন্তু আমাদের CO2, হাইড্রোজেন, হাইড্রোজেন সালফাইড এই সকল গ্যাস। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমাদের মিথানোজেনিক ব্যাকটেরিয়াটা কি, মিথানোজেনিক ব্যাকটেরিয়া হলো এমন ব্যাকটেরিয়া যে বায়ুর অনুপস্থিতিতে অর্থাৎ অ্যানঅ্যারোবিক কন্ডিশনে, অ্যানঅ্যারোবিক কন্ডিশন, তাতে আমাদের বায়োমাসের পচন ঘটিয়ে বা বিয়োজন করে মিথেন তৈরি করে। ঠিক আছে। মূলত মিথেন কেন বলছি, কারণ আমাদের বায়োগ্যাসের মূল উপাদান কি, আমাদের মিথেন। ঠিক আছে, তাই এর নাম কি, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। ঠিক আছে। উদাহরণ কি, মিথানোকক্কাস, মিথানোব্যাকটেরিয়াম। ঠিক আছে। এবার আমরা আসবো বায়োগ্যাস প্ল্যান্ট। প্ল্যান্ট মানে কি, প্ল্যান্ট মানে যেখানে আমি বায়োগ্যাসটা তৈরি করছি। ঠিক আছে। তাহলে এখানে কি করি, আমরা বিভিন্ন বায়োমাসটাকে আগে কালেক্ট করি। তাহলে এখানে গোবর, কৃষিজাত বর্জ্য, পোল্ট্রির বর্জ্য, অন্যান্য জৈব বর্জ্য অর্থাৎ বায়োগ্যাস গুলোকে এনে কালেক্ট করি। তারপর কি করা হয়, সেখানে পচিয়ে কি আমরা বায়োগ্যাস তৈরি করি। তাহলে মিথেন সমৃদ্ধ যে গ্যাস, যেটা আমাদের কি বায়োগ্যাস, সেটা জ্বালানি হিসেবে এবং অবশিষ্ট অংশ সার হিসেবে ব্যবহৃত হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের যে গ্যাসটা বেরোচ্ছে বায়োগ্যাস, সেটা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি এবং তার সাথে যে অবশিষ্ট অংশ থাকে সেটা আমাদের সার হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, যেটা আমি এখানে দেখাচ্ছি। বায়ো, এই যে আমার এই ছবিটা রয়েছে, এখানে কি আমরা গোবর এবং জলের মিশ্রণ নিলাম, সেখান থেকে কি আমরা এখানে বিভিন্ন যে ব্যাকটেরিয়ার ক্রিয়া করলাম, কি মূলত মিথানোজেনিক ব্যাকটেরিয়া। তাহলে আমাদের বায়োগ্যাস তৈরি হলো। তাহলে বায়োগ্যাস তো আমি পেলাম, সাথে সাথে আমাদের একটা ওয়েস্ট তৈরি হলো, যেটা কিন্তু একটা জৈব সার হিসেবে আমরা পরবর্তীকালে ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের কিন্তু এক তীরে দুই নিশানা হয়ে গেল। ঠিক আছে, আমি বায়োগ্যাসও পেলাম এবং যেটা আমাদের অবশিষ্টাংশ সেটা দিয়ে আমি জৈব সারও তৈরি করতে পারলাম। বোঝা গেল।
ঠিক আছে। এবার তাহলে আমাদের এই বায়োগ্যাসের ব্যবহার কি? বায়োগ্যাসের অনেক ব্যবহার আছে। যেরকম আমরা রান্নার কাজে বা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে? আলো জ্বালাতে ব্যবহার করতে পারি, পাম্পের ইঞ্জিন চালাতে ব্যবহার করতে পারি, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করতে পারি এবং এর যে উপজাত সেই উপজাত কি? উপজাত মানে কি? যেটা আমাদের এক্সট্রা পড়ে যাচ্ছে, যেটা আমাদের মানে বায়োগ্যাস বাদ দিয়ে যেটা তৈরি হচ্ছে, সেই অবশিষ্ট অংশ কি আমাদের নাইট্রোজেন ও ফসফরাস সমৃদ্ধ হয়। ফলে এটাকে কিন্তু আমরা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। বোঝা গেল? এবার আসছি আমাদের বায়োফুয়েলে। তাহলে বায়োফুয়েল জিনিসটা কি? দেখো বায়োমাস থেকে উৎপন্ন যে জ্বালানি, সেই জ্বালানিকেই আমরা বলি বায়োফুয়েল। ফুয়েল মানে কি আমাদের জ্বালানি এবং বায়ো মানে কি? বায়ো মানে বায়োমাস থেকে তৈরি। তাহলে এটা কি, কি প্রকার হতে পারে? এটা আমাদের কঠিন হতে পারে, এটা আমাদের তরল হতে পারে, এটা আমাদের গ্যাসীয়ও হতে পারে। কঠিন কি? কঠিন হচ্ছে আমাদের কাঠ, খড়, বাঁশ ইত্যাদি। তরল কি? তরল হচ্ছে আমাদের বায়ো ইথানল এবং বায়োডিজেল। এগুলো আমরা কিভাবে তৈরি করি? এই যে বায়ো ইথানল, এটা আখ বা ভুট্টা থেকে আমরা ফার্মেন্টেশন পদ্ধতিতে তৈরি করি। ঠিক আছে? ফার্মেন্টেশনের বাংলা হচ্ছে আমাদের সন্ধান পদ্ধতি। তাহলে সন্ধান বা ফার্মেন্টেশন পদ্ধতিতে আমরা কিন্তু বায়ো ইথানল তৈরি করে থাকি আখ বা ভুট্টার যে ছিবড়া আছে তার থেকে। এবং বায়ো ডিজেল আমরা কি? উদ্ভিজ্জ তেল বা প্রাণীর চর্বি, ঠিক আছে, প্রাণীজ চর্বি থেকে তৈরি করে থাকি। ঠিক আছে? এবং গ্যাসীয় আমাদের হতে পারে বায়োফুয়েল। গ্যাসীয় বায়োফুয়েল কি আমাদের? গোবর গ্যাস, বায়োগ্যাস ইত্যাদি। ঠিক আছে? এগুলো কি হয়? এগুলো আমাদের মূলত বায়োমাসের বিয়োজন থেকে তৈরি হয়। বায়োমাস বিয়োজনের মাধ্যমে তৈরি হয়। ঠিক আছে? বায়োমাস বিয়োজন হলে আমাদের কি? গ্যাসীয় বায়োফুয়েল তৈরি হয়। ঠিক আছে? এবার একটা টপিক, কি? পাওয়ার অ্যালকোহল কাকে বলে? দেখো পাওয়ার অ্যালকোহল হলো তিনটে জিনিসের মিশ্রণ। একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, একটা হচ্ছে পেট্রোল। এই দুটোই আমাদের মূল জিনিস। ঠিক আছে? এবং সাথে আমরা সামান্য পরিমাণে বেনজিন বা ইথার দিই অ্যাজ আ মিশ্রণের জন্য দ্রাবক হিসেবে। তাহলে পেট্রোল আমরা প্রায় 80% নিই, ইথানল আমরা প্রায় 20% নিই এবং তার সাথে আমরা সামান্য পরিমাণে বেনজিন বা ইথার মেশাই, সেটা কিন্তু যাতে আমাদের এই পেট্রোল এবং ইথানল মিশতে পারে তার জন্য। পাওয়ার অ্যালকোহল আমাদের পেট্রোলের অক্টেন নম্বর বাড়িয়ে দেয়, আর অক্টেন নম্বর বাড়লে কি হয়? ইঞ্জিনের নকিং কমে যায়। ঠিক আছে? এবং ইঞ্জিনের যে কার্যক্ষমতা সেটা কিন্তু আমাদের বৃদ্ধি পায়। পাশাপাশি এটা কিন্তু সাধারণ পেট্রোলের তুলনায় কম দূষণ ঘটায় এবং এতে কিন্তু আমাদের জ্বালানির যে খরচ সেটাও কিন্তু আমাদের সাশ্রয় করতে সাহায্য লাভ হয়। ঠিক আছে? এবার আসি আমরা নেক্সট টপিকে। নেক্সট টপিক কি? আমাদের মিথেন হাইড্রেট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মিথেন হাইড্রেট এবং আমাদের কোলবেড মিথেন। মিথেন হাইড্রেট একে আমরা ফায়ার আইস বলে থাকি। কেন? কারণ একে কিন্তু দেখতে বরফের মতো, কিন্তু এটা কিন্তু আগুনের সংস্পর্শে জ্বলে ওঠে। ঠিক আছে? তাহলে এটা কি? এটা এক প্রকারের কেলাসাকার কঠিন পদার্থ। ঠিক আছে? কেলাস মানে কি? নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট, নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থের দানাকে আমরা কেলাস বলে থাকি। কেলাসাকার কঠিন পদার্থ যেখানে কিন্তু মিথেন অণুগুলো বরফের খাঁচায় আবদ্ধ থাকে। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে একটা কি? মিথেন হাইড্রেট। ঠিক আছে? এর রাসায়নিক সংকেত কি? এর রাসায়নিক সংকেত হচ্ছে 4CH4.23H2O। ঠিক আছে? এবার আমি যদি এটাকে 4 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? CH4 আর 23 কে 4 দিয়ে ভাগ করলে কত আসে? 5.75। তাহলে আমরা কিন্তু এটাকে এরকম ভাবেও লিখতে পারি যে CH4.5.75H2। ঠিক আছে? এটার অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে সমুদ্রের তলদেশে, নিম্ন উচ্চতা এবং উচ্চ চাপে কিন্তু একে পাওয়া যায়। ঠিক আছে? এবারে সম্ভাবনা। সম্ভাবনা মানে কি? যে 1 একক আয়তন যদি আমি মিথেন হাইড্রেট নিই, তার থেকে কিন্তু তার প্রায় 160 গুণ আমি মিথেন পেতে পারি। এবার আমরা দেখি যে এর আহরণ পদ্ধতি কি? অর্থাৎ আমি এটার থেকে মিথেনটা বার করব কি করে? দেখো উপযুক্ত পদ্ধতিতে আমরা যদি মিথেন হাইড্রেটকে উত্তপ্ত করি অথবা এর কেলাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করাই, তাহলে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করালে কি হবে? কার্বন ঢুকে যাবে, মিথেন বেরিয়ে যাবে। অর্থাৎ প্রতিস্থাপিত হয়ে যাবে কাইন্ড অফ। তাহলে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করলে মিথেন গ্যাসকে বের করা আনা হয়। ওই যে বললাম কার্বন ডাই অক্সাইড ঢুকবে, তাহলে মিথেন গ্যাসটা বেরিয়ে যাবে। এরপর অতিরিক্ত চাপ দিয়ে কি করা হবে? সংকুচিত করে নির্দিষ্ট পাত্রে মিথেন গ্যাসটাকে সংগ্রহ করা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অলরেডি মাধ্যমিকে দুবার চলে এসেছে। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে এর ফায়ার আইস নাম কি? ওই যে বললাম যে মিথেন হাইড্রেট দেখতে বরফের মতো, কিন্তু এতে থাকা মিথেন গ্যাস দাহ্য এবং আগুনের সংস্পর্শে আসলে কি হয়? জ্বলতে শুরু করে। তাই এই বৈশিষ্ট্যের জন্য এর নাম কি? ফায়ার আইস। ঠিক আছে? এর গুরুত্ব কি? এর গুরুত্ব হচ্ছে যে মিথেন হাইড্রেটে আমরা 13.3% মিথেন পেয়ে যাব এবং ভবিষ্যতের সম্ভাব্য জ্বালানি হিসেবে এর কিন্তু ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমাদের লাস্ট টপিক আজকের, কয়লা খনির মিথেন, যাকে আমরা কোলবেড মিথেন বা সিবিএম বলে থাকি। ঠিক আছে? কোয়েশ্চেন অনেক সময় বলে যে সিবিএম কি? সিবিএম মানেই কয়লা খনির মিথেন। ঠিক আছে? এটা কি? ভূগর্ভস্থ যে কয়লা, সেই কয়লা যে কঠিন স্তর, তার ফাটলের মধ্যে অধিশোষিত মিথেনকে আমরা কয়লা খনির মিথেন বা কোলবেড মিথেন বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। কি হোমওয়ার্ক? এই যে অধিশোষণ কথাটা বলছি, অধিশোষণের ইংরেজি হচ্ছে অ্যাডজর্পশন। কি বলি? অ্যাডজর্পশন। আরেকটা পদ্ধতি হয় সেটা হচ্ছে আমাদের শোষণ। শোষণের ইংরেজি কি? সেটা হচ্ছে অ্যাবজর্পশন। ঠিক আছে? একটা অ্যাডজর্পশন, একটা অ্যাবজর্পশন। এদের মধ্যে পার্থক্য আমাকে বলবে কমেন্ট বক্সে, যে অধিশোষণ কখন বলি আর শোষণ কখন বলি। গুগল করবে নিজের থেকে না পারলে। ঠিক আছে?
আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের যে কয়লা খনির যে ফাটলগুলো থাকে, সেই কয়লা খনির যে কয়লার কঠিন স্তর, সেই কঠিন স্তরের ফাটলের মধ্যে মিথেন গ্যাস যখন আমাদের অধিশোষিত হয়ে যায়, তখন তাকে আমরা বলি কয়লা খনির মিথেন বা কোলবেট মিথেন। ঠিক আছে? এবার এর মধ্যে আমাদের কোনো বিষাক্ত H2S গ্যাস থাকে না, তাই আমরা একে সুইট গ্যাস বলি। এটা কিন্তু কোয়েশ্চেনে আসতে পারে যে কোন গ্যাসের অনুপস্থিতির জন্য কয়লা খনির মিথেনকে আমরা সুইট গ্যাস বলে থাকি। তাহলে আমরা বলবো যে বিষাক্ত H2S থাকে না জন্য আমরা কয়লা খনির মিথেনকে সুইট গ্যাস বলে থাকি। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে এই কয়লা খনির মিথেন থেকে আমি মিথেন গ্যাসটাকে আহরণ কি করে করব বা নিষ্কাশন কি করে করব? তার জন্য আমরা তিনটে স্টেপ ফলো করব। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে আমাদের কূপ খনন বা ড্রিলিং। মানে আমরা কি করব, ড্রিল করে একটা কূপ খনন করব। ঠিক আছে? এবার কূপ খনন করে আমি কি করব, ওখান থেকে পাইপের মাধ্যমে আমি জল নিষ্কাশন করব, অর্থাৎ জল বার করে নেবো। এবার যেই আমি এখান থেকে জলটা বার করে নিলাম, তাহলে কি হবে, এখানে আমাদের তাহলে চাপ হ্রাস পাবে। তাহলে যেই আমাদের চাপ কমে গেল, চাপ কমলে কি হবে, গ্যাসটা তাহলে বেরিয়ে আসবে। তাহলে এই গ্যাসটা যেই বেরিয়ে আসবে, তখন সেই গ্যাসটাকে কি আমি গ্যাস মুক্তি ঘটবে। তাহলে গ্যাসটা বেরিয়ে আসলে আমি কি তাকে সঞ্চয় করে নেবো। বোঝা গেল? তাহলে পদ্ধতি কি, পাম্প করে জল বের করে আনার পর চাপ কমলে গ্যাস বেরিয়ে আসে, তখন সেই গ্যাসটাকে আমি কালেক্ট করে নেবো। তাহলেই আমি কি কয়লা খনির মিথেন থেকে মিথেন গ্যাস বের করে ফেলতে পারবো। ঠিক আছে? তো থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। আশা করি আজকের টপিকগুলো তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো।